ওকে, আমরা আজকে থেকে কি শুরু করব? রিঅ্যাক্ট জেএস। আমরা লাস্ট ক্লাসে কি কি পড়েছি? তো অনিমেষ একটু বলে দাও, আমরা লাস্ট ক্লাসে কি কি পড়েছি আর রিঅ্যাক্টের প্রিরিকুইজিট কি সেটা একটু বলে দাও। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ, আমরা লাস্ট ক্লাসে কি কি পড়েছি আর একটা ছোট প্রজেক্ট করতে দিয়েছিলাম। হোপফুলি তোমরা সবাই করেছো। যেটা হচ্ছে পিন কোড, একটা পিন কোড দিয়ে পোস্টাল এপিআই ফেচ করে পিন পিন ডিটেলস, পোস্টাল ডিটেলস গুলো, দ্যাট ইজ পোস্ট অফিস, লোকেশন, এগুলো সব ফেচ করা, রাইট? আর কি হ্যাঁ, পড়েছিলাম? আমরা পড়েছিলাম অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট। আমাদেরকে জাভাস্ক্রিপ্ট হচ্ছে এর প্রিরিকুইজিট। জাভাস্ক্রিপ্ট হচ্ছে রিঅ্যাক্ট জেএস এর প্রিরিকুইজিট। হোয়াই? কারণ রিঅ্যাক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবারে আমাকে বলো, হোয়াট ডু ইউ মিন বাই আ লাইব্রেরি? হোয়াট ডু ইউ মিন বাই আ লাইব্রেরি? হোয়াট ডু ইউ মিন বাই আ লাইব্রেরি? লাইব্রেরি বলতে কি বোঝায়? ঠিক আছে, এটা বলতে হবে। আর সেকেন্ড থিং হচ্ছে যে লাইট ওয়েট লাইব্রেরি আমি কেন বলছি রিঅ্যাক্ট জেএস কে? আমি লাইট ওয়েট লাইব্রেরি কেন বলছি রিঅ্যাক্ট জেএস কে? ঠিক আছে। আর সেকেন্ড থিং হচ্ছে যে রিঅ্যাক্ট জেএস এ আমরা কি অ্যাচিভ করতে পারি, দ্যাট ইজ সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। আমি আসছি হোয়াট ইজ সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, সেই বিষয়ে আমি আসছি। কিন্তু আমার কথা হচ্ছে হোয়াট ইজ আ লাইব্রেরি? হোয়াট ইজ আ লাইব্রেরি আর হোয়াট ইজ আ ফ্রেমওয়ার্ক? হোয়াট ইজ আ লাইব্রেরি অ্যান্ড হোয়াট ইজ আ ফ্রেমওয়ার্ক? আমি যদি বলি লাইব্রেরি ভার্সেস ফ্রেমওয়ার্ক, তোমরা কেউ বলতে পারবে লাইব্রেরি ভার্সেস ফ্রেমওয়ার্ক মানে কি, ডিফারেন্সটা কি? দেখো, লাইব্রেরি, ইউ কল দ্য লাইব্রেরি ফাংশনস হোয়েন অ্যান্ড হোয়ার ইউ নিড দেম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। একটা লাইব্রেরি হচ্ছে লাইট ওয়েট। লাইট ওয়েট ইন দ্য সেন্স ডিগ্রি অফ ডিপেন্ডেন্সি। এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে ডিগ্রি অফ ডিপেন্ডেন্সি জিনিসটা কি, এটাকে বলে ডিগ্রি অফ ডিপেন্ডেন্সি। ডিগ্রি অফ ডিপেন্ডেন্সি, ওকে। ডিগ্রি অফ ডিপেন্ডেন্সি মানে কি? ডিগ্রি অফ ডিপেন্ডেন্সি মানে হচ্ছে, সাপোজ এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট। এই এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টটা রিঅ্যাক্টের উপর কতটা ডিপেন্ডেন্ট, মানে রিঅ্যাক্ট কতটা কন্ট্রোল করছে, দ্যাট ইজ কল্ড ডিগ্রি অফ ডিপেন্ডেন্সি। রিঅ্যাক্টের ক্ষেত্রে এই ডিগ্রি অফ ডিপেন্ডেন্সি ইজ লোয়ার, মাচ লোয়ার দেন অ্যাঙ্গুলার জেএস। আমরা কি শিখছি? আমরা ওভারঅল এখন তো রিঅ্যাক্ট জেএস শিখছি, কিন্তু ওভারঅল আমাদের কোর্সটার নাম কি? কোর্সটার নাম হচ্ছে মার্ন স্ট্যাক, রাইট? মার্ন স্ট্যাক, যেখানে আর ফর রিঅ্যাক্ট, যেখানে আর ফর রিঅ্যাক্ট। মার্ন স্ট্যাকের মতোই, জাস্ট ফ্রন্ট এন্ড লাইব্রেরিটা যদি চেঞ্জ হয়ে গিয়ে একটা ফ্রেমওয়ার্ক হয়ে যায়, তাহলে এটাই হয়ে যাবে মিন স্ট্যাক। MEAN, মিন স্ট্যাক। হোয়াট ডু মিন বাই এ? এ ফর অ্যাঙ্গুলার, এ ফর অ্যাঙ্গুলার। এটাই হয়ে যাবে MEVN, মেভেন, MEVN, মেভেন স্ট্যাক। হোয়াট ইজ ভি? ভি ফর ভিউ.js, ভিউ.js। তো এই রিঅ্যাক্টের সাথে অ্যাঙ্গুলার ডিফারেন্সটা কি? অ্যাঙ্গুলার ইজ আ ফ্রেমওয়ার্ক, অ্যাঙ্গুলার ইজ আ ফ্রেমওয়ার্ক, রিঅ্যাক্ট ইজ আ লাইব্রেরি। লাইব্রেরি। এবারে তোমাকে যদি ইন্টারভিউর জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লাইব্রেরি এন্ড ফ্রেমওয়ার্ক, তাহলে তোমাকে বলতে হবে ডিগ্রি অফ ডিপেন্ডেন্সি ইজ মাচ লেসার ইন লাইব্রেরি অ্যান্ড ডিগ্রি অফ ডিপেন্ডেন্সি ইজ মাচ হায়ার ইন ফ্রেমওয়ার্ক। অর্থাৎ আমাদের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটাকে বেশি কন্ট্রোল করে কে? অ্যাঙ্গুলার জেএস, ভিউ.js এর মতো ফ্রেমওয়ার্ক। আর কম, ডিগ্রি অফ ডিপেন্ডেন্সি কম, অর্থাৎ কম কন্ট্রোল করে হচ্ছে রিঅ্যাক্ট জেএস। অর্থাৎ আমাদের টোটাল অ্যাপ্লিকেশনের কোনো একটা পার্টে যদি আমরা চাই যে রিঅ্যাক্ট ইউজ করব, এবং বাকি পার্টে আমি ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ইউজ করব। নাও, হোয়াট ইজ ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট? ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট মানে কি? ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট মানে হচ্ছে প্লেন সিম্পল জাভাস্ক্রিপ্ট উইদাউট ইউজিং এনি থার্ড পার্টি লাইব্রেরি, থার্ড পার্টি প্যাকেজেস, থার্ড পার্টি এনিথিং। অলরাইট, অলরাইট। তো আমি আমার আমার কোডে আমি সাপোজ চাইছি ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে, করতে পারি, কোনো অসুবিধা নেই। এটা আমার কোড, এটা আমার কোড। এই কোডের এই প্লেসটায় আমি চাইছি ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে, এই প্লেসটায় আমি চাইছি রিঅ্যাক্ট জেএস ইউজ করতে, আবার এই জায়গাটা চাইছি ভ্যানিলা জেএস ইউজ করতে। ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট জেএস, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট অ্যালাউড, কোনো প্রবলেম নেই, দিস ইজ অ্যালাউড। হোয়াই? বিকজ ডিগ্রি অফ ডিপেন্ডেন্সি ইজ মাচ লেসার। কিন্তু এটা যদি অ্যাঙ্গুলার হতো, তাহলে আমাদেরকে এই জিনিসটা অ্যাচিভ করতে অনেক 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 প্রবলেম ফেস করতে হতো। প্রথম কথা, আই এম মানে নট শিওর যে এটা পসিবল কিনা। ঠিক আছে, তুমি ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারবে কিনা যদি তুমি অ্যাঙ্গুলার ইউজ করো। তোমাকে অ্যাঙ্গুলারের হিসেব মতো, অ্যাঙ্গুলার যে তোমাকে এপিআই গুলো দিচ্ছে, অ্যাঙ্গুলার যে তোমাকে ফাংশনস গুলো দিচ্ছে, বা লাইফ সাইকেল মেথডস গুলো দিচ্ছে, বা অ্যাঙ্গুলারের মতো করে তোমাকে ইউজ করতে হবে। অ্যাঙ্গুলার যেভাবে তোমাকে বলে দিয়েছে এনজি ফর, এরকম ভাবে ফর লুপ চালাতে হবে, এরকম ভাবে তোমাকে করতে হবে। বাট ইন রিঅ্যাক্ট জেএস দ্যাট ইজ নট দ্য কেস। রিঅ্যাক্টে তুমি
যে কোনো জায়গায় রিয়াক্ট ইউজ করতে পারো, আবার যে কোনো জায়গায় তুমি ভ্যানিলা জেএস ইউজ করতে পারো। ওয়াই? বিকজ রিয়াক্ট ইজ আ লাইব্রেরি অ্যান্ড অ্যাঙ্গুলার ইজ আ ফ্রেমওয়ার্ক। আর কি বলছে এদের দুজনের ডিফারেন্সটা কি বলছে? you can you call the library function when and where you need them, right? whenever you need them, যদি তোমার দরকার না থাকে তাহলে লাইব্রেরি ফাংশন গুলোকে তোমরা ইউজ করার কোনো প্রয়োজন নেই। তো বেসিক্যালি লাইব্রেরি আমাদেরকে কিছু ফাংশনস দেয়, সেই ফাংশনগুলো ইউজ করে আমরা কিছু জিনিস অ্যাচিভ করতে পারি। ইউ রিটেন ফুল কন্ট্রোল ওভার দ্য অ্যাপ্লিকেশন ফ্লো, যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম যে আমাদের টোটাল কোডের কন্ট্রোলটা আমাদের হাতেই থাকবে। লাইব্রেরিজ আর লাইক টুলস ইউ পিক আপ অ্যান্ড ইউজ অ্যাড নিডেড, যখন তোমার দরকার হয় তখন তুমি সেটাকে তুলে নাও আর ইউজ করো। ওকে, whereas framework calls your code, it provides a structure and control the overall flow। তাহলে ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে it it controls the overall flow, the entire flow is being controlled by framework। ওকে, জাস্ট এটুকুই আমি বলতে চাইছিলাম। যেমন Vue.js is a framework। ওকে, Vue.js is a framework, AngularJS is a framework। ওকে, বোঝা গেছে? there is a thing called IOC, inversion of control, ঠিক আছে? framework controls the execution, framework এর ক্ষেত্রে IOC is being controlled by the framework, whereas as far as libraries are concerned এই কন্ট্রোলটা আমাদের হাতে থাকে। ওকে, that is what library and framework is। কোনো কোশ্চেন? কারোর কোনো কোশ্চেন? কারোর কোনো কোশ্চেন আছে এই অবধি? ওকে, সুশোভন, আমাদের ক্লাস খুব ইন্টারেক্টিভ হয়, ঠিক আছে? তুমি মানে মাইক্রোফোন অন রেখে তুমি জাস্ট কথা বলতে পারো, ঠিক আছে? whenever you have some question or anything you can simply ask me। ওকে, যেহেতু তুমি নতুন তাই আমি বলে দিলাম, বাকিটা জানি। ওকে, এবারে আমার কথা হচ্ছে যে হোয়াট ইজ সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন? ডু ইউ নো হোয়াট ইজ সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন? সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন কি? সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন জানার জন্য আমি দেখাচ্ছি একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, রিয়াক্ট ডক্স, ঠিক আছে? রিয়াক্ট ডক্স আমি যদি যাই তাহলে এটাই দেখবে যে দিস ইজ এ সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। এটা অবশ্যই রিয়াক্টে বানানো, রিয়াক্টে ডক রিয়াক্টে বানানো, ঠিক আছে? সাপোজ আমি যাচ্ছি, আমি লার্ন রিয়াক্টে ক্লিক করলাম, ঠিক আছে? দেখো এখানে দেখো react.dev/learn, এখানে তাকাবে, ঠিক আছে? আমি যখন টিউটোরিয়াল টিকট্যাকটোতে ক্লিক করছি পেজটা কিন্তু রিফ্রেশ হচ্ছে না, সিরিজ পেজটা কিন্তু রিফ্রেশ হচ্ছে না। যখন আমি এখানে ক্লিক করছি পেজটা কিন্তু রিফ্রেশ হচ্ছে না, কিন্তু এর কন্টেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমরা কি দেখতে পেলে? এর কন্টেন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ ইউজার ফিল করছে যে আমি একটা সিঙ্গেল পেজেই আছি, সিরিজ। আমি যখন এখানে যাচ্ছি, আমি লাইট মোড ডার্ক মোডে ক্লিক করছি, আমার পেজের যে স্টাইলিংটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু পেজটা কিন্তু রিফ্রেশ হচ্ছে না। ওকে, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস ইজ নোন এজ সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। অর্থাৎ ইউজারের মনে হবে যে আমি একটা পেজেই আছি, কিন্তু যদি তুমি অনেক পুরোনো দিনের অ্যাপ্লিকেশন দেখো, মনে করে দেখো, সেখানে লিঙ্কে ক্লিক করলে এখানে ঘুরতো, রাইট? এই যে এই জিনিসটা ঘুরবে, এখানে ঘুরতে ঘুরতে তারপরে কিছুক্ষণ পরে লোড হবে, হুইচ ইজ নট দ্য কেস। এখন ইউজার এটা কি বলে? এটাকে বলে ইউজার এক্সপিরিয়েন্স, রাইট? এটাকে বলে ইউজার এক্সপিরিয়েন্স। সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের ইউএক্স অনেক বেটার, হোয়াট ডু ইউ মিন বাই ইউএক্স? ইউজার এক্সপিরিয়েন্স, রাইট? সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের ইউএক্স অনেক বেটার। ইউএক্স মানে কি? মানে যে ইউজাররা এটা ইউজ করছে তাদের এক্সপিরিয়েন্সটা কিরকম, তারা 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 কি বলছে, তাদের ফিডব্যাকটা কি এই ওয়েবসাইটটা ইউজ করে। আলটিমেটলি ইউজাররাই আমাদের মেন অ্যাসেট, রাইট? ইউজার যদি না স্যাটিসফাইড হয় তাহলে আমাদের অ্যাপ্লিকেশন লিখে বা প্রোগ্রাম লিখে কোনো লাভ নেই। তো দিস ইজ নোন অ্যাজ সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। এবারে রিয়াক্ট এটাকে অ্যাচিভ করছে কিভাবে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, যে রিয়াক্ট এটাকে অ্যাচিভ করছে কিভাবে। তোমরা কি বুঝতে পেরেছো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন? হ্যাঁ, অলরাইট, আমার কথা হচ্ছে যে রিয়াক্ট এটাকে অ্যাচিভ করছে কি করে, তার জন্য আমাদেরকে বুঝতে হবে ডম, ডকুমেন্ট অবজেক্ট মডেল। সুশোভন, জানো হোয়াট ইজ ডম? ডকুমেন্ট অবজেক্ট মডেল হ্যাঁ স্যার। বলো কি ডকুমেন্ট অবজেক্ট মডেল কি? ডকুমেন্ট অবজেক্ট মডেল হচ্ছে আমাদের টোটাল এইচটিএমএলটাকে আমরা একটা ট্রি লাইক স্ট্রাকচারে কনভার্ট করতে পারি, রাইট? হ্যাঁ, একটা ট্রি লাইক স্ট্রাকচারে আমি কনভার্ট করতে পারি, রাইট? এটাকে বলে ডম ট্রি। সাপোজ এরকম আছে, এটা হচ্ছে একটা ডম ট্রি। এটা কিছুই না, এটা হচ্ছে আমাদের এইচটিএমএলটাকে আমি একটা ডম ট্রি এর মতো মানে কনভার্ট করতে পারি। দিস ইজ নোন এজ ডম ট্রি।
এটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে আমার বডি ট্যাগ, এটা হচ্ছে আমার বডি ট্যাগ। সাপোজ এটা হচ্ছে কোনো একটা ডিভ, এটা হচ্ছে ডিভ ওয়ান, এটা হচ্ছে ডিভ টু। এই ডিভের ভেতরে এগুলো হচ্ছে চাইল্ড, এগুলো হচ্ছে চাইল্ড, ডিভ টু এর চাইল্ড হচ্ছে এগুলো, রাইট? তো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন রিয়েক্ট কিভাবে অ্যাচিভ করে? না, রিয়েক্ট একটা ইন্টারনালি একটা জিনিস করে, সেটাকে বলে রিকনসিলিয়েশন। হোয়াট ইজ রিকনসিলিয়েশন আমি বলছি। তার আগে আমাদেরকে বুঝতে হবে যে যখন আমাদের রিয়েক্টের অ্যাপ্লিকেশনটা লোড হচ্ছে, তখন এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টটা অ্যাজ আ বান্ডেল ডাউনলোড হয়ে যাচ্ছে আমাদের ব্রাউজারের মধ্যে। অলরাইট, আমি কি বললাম? যখন আমাদের রিয়েক্টের অ্যাপ্লিকেশনটা লোড হচ্ছে, তখন এইচটিএমএল সিএসএস প্লাস জাভাস্ক্রিপ্ট এটা 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 কি হয়ে যাচ্ছে? অ্যাজ আ বান্ডেল এটা ডাউনলোড হয়ে যাচ্ছে আমাদের ব্রাউজারের মধ্যে। ওকে, এবারে বেসড অন ইউজার কোনটায় ক্লিক করছে, ইউজার কি দেখতে চাইছে, সেটার বেসিসে সেটার বেসিসে আমাদের ডমটা রেন্ডার হচ্ছে। সাপোজ যখন আমি শুরু করলাম, যখন আমি এখানে গেলাম, ঠিক আছে, আমি যখন এখানে ক্লিক করলাম, এখানে দেখো কিছুই নেই, সিম্পল। অর্থাৎ সাপোজ এরকম একটা এটা হচ্ছে বডি ট্যাগ, বডির ভেতরে এটা হচ্ছে একটা ডিভ, ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা ডিভ, এটা হচ্ছে সাপোজ আরেকটা ডিভ, তিনটে ডিভ, ঠিক আছে। সাপোজ একটা হচ্ছে ন্যাভ বারের জন্য, একটা বডির জন্য, একটা ফুটারের জন্য, ঠিক আছে, তিনটে। ন্যাভ বারে এবার অনেকগুলো অনেকগুলো কম্পোনেন্ট আছে, সাপোজ লোগো, সার্চ, লার্ন, রেফারেন্স, কমিউনিটি, এরকম, ঠিক আছে, এরকম ভাবে অনেকগুলো আছে। সাপোজ এখানেও সাপোজ এরকম অনেকগুলো আছে, আমি এগুলো পুরোপুরি আঁকছি না। এবারে সাপোজ ইউজার লার্ন রিয়াক্টে ক্লিক করেছে, এবার লার্ন রিয়াক্টটা ধরে নাও, লার্ন রিয়াক্টটা হচ্ছে এই নোটটা হচ্ছে লার্ন রিয়াক্ট, হতেই পারে এই নোটটা হচ্ছে লার্ন রিয়াক্ট। আমি এখানে ক্লিক করলাম, এই নোটটায় আমি ক্লিক করলাম, এই বাটনটায় আমি ক্লিক করলাম। যখন আমি ক্লিক করলাম, তখন দেখো আমার যে হেডারটা আছে, অর্থাৎ আমার যে ন্যাভবারটা আছে, ন্যাভবারে কোনো চেঞ্জ হলো না। অর্থাৎ এইটা হচ্ছে আমার ন্যাভবার, রাইট? এই ন্যাভবারে কোনো চেঞ্জ হলো না, এটা যেমন ছিল তেমন থেকে গেল। কিন্তু এইটায় ক্লিক করার ফলে আমার বাকি জিনিসগুলো, আমার বডিটা চেঞ্জ হয়ে গেল, আমার লেফট সাইড পার্ট চলে এলো, আমার ফুটারটা চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ এই পার্টটা চেঞ্জ হয়ে যাবে, এই পার্টটা চেঞ্জ হয়ে যাবে, এই পার্টটা সাপোজ চেঞ্জ হয়ে গেল। ওকে, এখানে একটা নতুন নোড এখানে কি হয়ে গেল? অ্যাপেন্ড হয়ে গেল, নতুন নোড এখানে অ্যাপেন্ড হয়ে গেল। এবার আমার কথা হচ্ছে, এই সাপোজ এখানে একটা নতুন নোড অ্যাপেন্ড হয়ে গেল, ঠিক আছে, এরকম একটা নতুন নোড এখানে অ্যাপেন্ড হয়ে গেল। এইখান থেকে এখানে চলে এলাম আমরা, এটাকে বলে স্টেট চেঞ্জ, এটাকে বলে স্টেট চেঞ্জ। রিঅ্যাক্টের স্টেটটা চেঞ্জ হয়ে গেল, হোয়াট ডু মিন বাই স্টেট? স্টেট মানে হচ্ছে অবস্থা, স্টেট মানে সিম্পল হচ্ছে অবস্থা। মানে আমার ডমের যে, দেখো, খুব ভালো করে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ডম জিনিসটা এত ইজি নয়, তাই না? ডম হচ্ছে একটা অনেক বড় ট্রি, সেই ট্রিটার সাথে আমার কারেন্ট যে স্টেট, সেইটার একটা ডিফারেন্স এখানে ক্রিয়েট হচ্ছে, এবং ডিফারেন্স ক্রিয়েট হওয়ার ফলে যে নতুন নোডগুলো এখানে এসছে, সেই নতুন নোডগুলো খালি এখানে অ্যাপেন্ড হবে, বাকি পুরোনো নোডগুলো যেমন ছিল তেমন। যেমন এই ক্ষেত্রে এই নোডগুলো হচ্ছে পুরোনো, যেমন ছিল তেমন এখানে থাকবে, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ হবে, শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ হবে। এই যে প্রসেস, এই প্রসেসটাকে বলে রিকনসিলিয়েশন প্রসেস। অলরাইট, কোনো কোশ্চেন? ভার্চুয়াল ডমটা আমি একটু আসিনি এখনো ভার্চুয়াল ডমে, আমি এখনো ভার্চুয়াল ডম সম্পর্কে বলিনি, ঠিক আছে। আগে বলো যে রিকনসিলিয়েশন প্রসেসটা বুঝতে পেরেছো নাকি? দিস ইজ কল্ড রিকনসিলিয়েশন প্রসেস, ঠিক আছে। এই জিনিসটাকেই বলে ভার্চুয়াল ডম। আমি আস্তে আস্তে আসছিলাম ভার্চুয়াল ডমে। এই জিনিসটাকেই বলে ভার্চুয়াল ডম। হোয়াট ইজ ভার্চুয়াল ডম? না, আমার কারেন্ট যে স্টেট, আমার আমার ওয়েব পেজের যে কারেন্ট স্টেট, সেই কারেন্ট স্টেটটা আমি একটা ট্রি লাইক স্ট্রাকচারে স্টোর করে রাখছি, দ্যাট ইজ নোন এজ ভার্চুয়াল ডম। এবারে ইউজার সাপোজ সাপোজ রেফারেন্সে ক্লিক করছে, রেফারেন্সে ক্লিক করার ফলে যেটা হচ্ছে, দ্যাট ইজ মাই অ্যাকচুয়াল ডম। মানে আমার অ্যাকচুয়ালি কি কি চেঞ্জ হচ্ছে, রাইট? তো এই যে ডিফারেন্স বিটুইন ভার্চুয়াল ডম অ্যান্ড অ্যাকচুয়াল ডম, ঠিক আছে, ভার্চুয়াল ডম অ্যান্ড অ্যাকচুয়াল ডম, অ্যাকচুয়াল ডম অ্যাকচুয়াল ডমটা কি আর ভার্চুয়াল ডমটা কি, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, রাইট? সাপোজ এই দুটোর মধ্যে কিছু ডিফারেন্স আছে, ঠিক আছে, এইটা। আর অ্যাকচুয়াল ডমটা এরকম, দেখো, বুঝতে পারছো এটার মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে এটা এখানে মাইনাস হয়েছে, আর এটা এখানে প্লাস হয়েছে। অর্থাৎ অর্থাৎ রিয়াক্ট বলছে যদি এটা হয়, তাহলে যে জায়গাটা কোনো চেঞ্জ হয়নি সেই জায়গাটা আমি হাত দেবো না। যেমন এই জায়গাটা আমার চেঞ্জ হয়নি, এই জায়গাটা আমি কিছু এই জায়গাটা আমি কিছু করবো না, এই জায়গাটা যেমন আছে তেমন থাকবে। শুধুমাত্র যে জায়গাটা চেঞ্জ হয়েছে, আমি শুধু সেই জায়গাটাকে কি করব, এখান থেকে সরিয়ে এখানে নিয়ে আসবো। দিস ইজ এই যে অ্যালগোরিদমটাকে বলে কি, বলে এই অ্যালগোরিদমটা, জানো কেউ?
এই অ্যালগোরিদমটাকে কি বলে? এই অ্যালগোরিদমটাকে বলে ডিফ অ্যালগোরিদম। ডিফ অ্যালগোরিদম, ডিফ অ্যালগোরিদম। ওকে, এটাকে বলে ডিফ অ্যালগোরিদম। আর এই প্রসেসটাকে বলে রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশন, অলরাইট। আচ্ছা, মানে ফার্স্ট টাইম যখন লোড হয় তখন একটা ভার্চুয়াল ডম ক্রিয়েট হয়, একদম। দেন দেন ওটা থেকে যখন চেঞ্জ মানে নেক্সট ট্যাবে আরে গেলে ডোন্ট গুলো যখন চেঞ্জ হয়, অ্যাকচুয়াল ডম। ইয়েস, কারেক্ট। এই ভার্চুয়াল ডম আর অ্যাকচুয়াল ডমের মধ্যে একটা ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা ডিফ অ্যালগোরিদম এটাকে কুইকলি রেট্রোস্পেক্ট করছে, কুইকলি। ঠিক আছে, কুইকলি এটাকে ইন্সপেক্ট করছে। যখনই এখানে কিছু চেঞ্জ দেখতে পাচ্ছে তখনই এটাকে রিরেন্ডার করে দিচ্ছে, অর্থাৎ ভার্চুয়াল ডম থেকে অ্যাকচুয়াল ডমে এটা রিরেন্ডার হয়ে গেল। এখন কারেন্টলি এটা আমার ভার্চুয়াল ডম হয়ে গেল, যখনই চেঞ্জ হয়ে গেল এটা আমার ভার্চুয়াল ডম। অলরাইট, দেখো ভার্চুয়াল ডমের যদি আমি ডেফিনেশন বলি, ভার্চুয়াল ডম ইন রিয়্যাক্ট, যদি আমি এর ডেফিনেশন বলি, it's a lightweight in-memory representation of the actual DOM. It acts as a blueprint for the user interface, allowing React to efficiently update the real DOM by comparing the previous and current virtual DOM trees. বুঝতে পারলে আমি যেটা বললাম? A process called diffing or reconciliation. বোঝা গেল আমি কি বললাম? দেখো আমি আবার বলছি, this is important. Virtual DOM in React is a lightweight, of course it is a lightweight, right? যখন আমি ফার্স্টে আমার অ্যাপ্লিকেশনটা যখন লোড হচ্ছে তখন একটা ভার্চুয়াল ডম ক্রিয়েট হচ্ছে। ভার্চুয়াল ডম মানে রিয়াক্ট ইন্টারনালি এই ডমটাকে মেনটেন করছে, রিয়াক্ট ইন্টারনালি এই ডমটাকে মেনটেন করছে, আমাদেরকে কিছু করতে হবে না। ইন মেমোরি রিপ্রেজেন্টেশন, আমাদেরকে কিছু করতে হচ্ছে না, রিয়াক্ট ইন্টারনালি এটাকে কি করছে, ব্রাউজার এটাকে স্টোর করে রাখছে, কোনো অসুবিধা নেই। ইন মেমোরি রিপ্রেজেন্টেশন অফ দ্য অ্যাকচুয়াল ডম, ডকুমেন্ট অবজেক্ট মডেল। অফকোর্স এই ভার্চুয়াল ডমটাই আমার অ্যাকচুয়াল ডমের সাথে কি হবে, ডিফারেন্স ক্রিয়েট করবে, কিছু ডিফারেন্স ক্রিয়েট করবে। যখন ডিফারেন্সটা ক্রিয়েট করলো এই ডিফ অ্যালগোরিদমটা ট্রিগার হলো এবং অ্যাকচুয়াল ডমটা আমার আবার নতুন ভার্চুয়াল ডম হয়ে যাবে। আবার নতুন যখন একটা বাটনে ক্রিয়েট করছি তখন তার সাথে অ্যাকচুয়াল ডম, অর্থাৎ রিয়েল টাইম মানে যখন আমি ক্লিক করছি কি চেঞ্জ হচ্ছে, সেখানে কি চেঞ্জ ইউজার এক্সপেক্ট করছে, দ্যাট ইজ মাই অ্যাকচুয়াল ডম। ইট অ্যাক্টস এজ এ ব্লুপ্রিন্ট ফর দ্য ইউজার ইন্টারফেস, অ্যালোয়িং রিয়াক্ট টু এফিসিয়েন্টলি আপডেট দ্য রিয়েল ডম। রিয়েল ডম মানে হচ্ছে অ্যাকচুয়ালি একটা বাটনে প্রেস করার পরে কি আসতে চলেছে, দ্যাট ইজ মাই রিয়েল ডম, বাই কম্পেয়ারিং দ্য প্রিভিয়াস অ্যান্ড কারেন্ট ভার্চুয়াল ডম ট্রিজ। এখানে বলেছে প্রিভিয়াস অ্যান্ড কারেন্ট ভার্চুয়াল ডম ট্রিজ, আমি এটাকেই বলছি দিস ইজ মাই ভার্চুয়াল ডম অ্যান্ড দিস ইজ মাই অ্যাকচুয়াল ডম। ঠিক আছে, দিস প্রসেস ইজ নোন এজ ডিফিং অ্যালগোরিদম অথবা রিকনসিলিয়েশন। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ দাদা, বুঝলাম। ওকে, এটা হচ্ছে রিয়াক্ট অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এবার আমাদেরকে বুঝতে হবে যে ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার, ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারটা আমাদেরকে বুঝতে হবে, রাইট? ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারটা আমাদেরকে বুঝতে হবে। ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারটা এরকম যে সাপোজ দিস ইজ মাই ক্লায়েন্ট, দিস ইজ মাই ক্লায়েন্ট লেয়ার, দিস ইজ বিজনেস লেয়ার অথবা সার্ভার লেয়ার, আর দিস ইজ মাই ডেটাবেস লেয়ার, ডেটাবেস লেয়ার। আমরা এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে সাপোজ মাই ক্লায়েন্ট লেয়ার, দিস ইজ সার্ভার লেয়ার, and this is database layer, this is database layer. ক্লায়েন্ট লেয়ার কি কি হতে পারে, ক্লায়েন্ট লেয়ারের মধ্যে কি কি হতে পারে? HTML CSS জাভাস্ক্রিপ্ট আমার ফ্রন্ট এন্ড হতে পারে, রাইট? আর কি হতে পারে, আর কি হতে পারে? আমার মোবাইল অ্যাপ্লিকেশন হতে পারে, হ্যাঁ হতে পারে, কোনো অসুবিধা নেই। আমার ডেস্কটপ অ্যাপ্লিকেশন হতে পারে, হতে পারে, কোনো অসুবিধা নেই। আমার ট্যাব অ্যাপ্লিকেশন হতে পারে, আমার একটা ওয়েবসাইট, নর্মাল ওয়েবসাইট হতে পারে, অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে এখানে। ঠিক আছে, আমার মোবাইল অ্যাপ হতে পারে, কি হতে পারে, সাপোজ আমার ওয়েবসাইট, ওয়েবসাইট, ডেস্কটপ, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, আর কি, অ্যান্ড্রয়েড অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ, iOS অ্যাপ,
iOS অ্যাপ, আর কি হতে পারে? ট্যাব, আমার ট্যাবে আমি যদি ওপেন করি ট্যাব হতে পারে, ঠিক আছে, আরো এটসেট্রা, আরো যদি কিছু ওপেন করার থাকে ওপেন হতে পারে। ফোনের বিভিন্ন রকমের সাইজ হয়, সেরকম সাইজের অ্যাপ্লিকেশনে ডিফারেন্ট ডিফারেন্ট হয়। এগুলো সব আমার ক্লায়েন্ট লেয়ারের মধ্যে পড়ছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস? এগুলো সব আমার ক্লায়েন্ট লেয়ারের মধ্যে পড়ছে, দিস আর অল ইন মাই ক্লায়েন্ট লেয়ার। ওকে, সার্ভার লেয়ারের মধ্যে কি পড়ছে? যদি আমি সাপোজ আমার নোড অ্যাপ্লিকেশন এখানে লিখি, নোড অ্যাপ্লিকেশন, নোড মানে আমার ব্যাকএন্ডটা যদি আমি এখানে লিখি, নোড এক্সপ্রেস দিয়ে যদি লিখি, দ্যাট উইল বি মাই সার্ভার লেয়ারের মধ্যে পড়বে, ঠিক আছে, সার্ভার লেয়ারের মধ্যে পড়বে। সাপোজ এখানে আমি স্প্রিং বুটে অ্যাপ্লিকেশন লিখেছি, দ্যাট উইল বি ইন মাই সার্ভার লেয়ার। এখানে আমি সাপোজ ডট নেটে অ্যাপ্লিকেশন লিখেছি, দ্যাট উইল বি ইন মাই সার্ভার লেয়ার। আমি এখন তোমাদের ক্ষেত্রে বলছি যে সাপোজ আমি একটাই সার্ভার লেয়ারে আমার একটাই ব্যাকএন্ড আছে, দিস ইজ মাই ব্যাকএন্ড। এটা কিসে লেখা আছে? নোডে লেখা আছে, নোড এক্সপ্রেস, এক্সপ্রেস। আর এই নোড এক্সপ্রেসটা কার সাথে কমিউনিকেট করছে? দিস ইজ মাই, সাপোজ দিস ইজ মাই ডেটাবেস লেয়ার, দিস ইজ মাই ডেটাবেস লেয়ার, দিস ইজ মাই ডেটাবেস। তাহলে ক্লায়েন্ট লেয়ার সবার আগে কি করবে? সার্ভারকে রিকোয়েস্ট পাঠাবে, রাইট? কিছু রিকোয়েস্ট পাঠাবে, এই রিকোয়েস্টটা সার্ভার প্রসেস করবে, রাইট? প্রসেস করার পরে যদি কোনো ডেটা তার প্রয়োজন হয়, সেই ডেটাটা ডেটাবেস থেকে তুলে আনবে, ডেটাবেস থেকে তুলে আনবে, রাইট? ডেটাবেস থেকে তুলে আনবে। যদি ডেটাবেসে কিছু রাইট করার থাকে, অর্থাৎ ডেটাবেসে কিছু পোস্ট করার থাকে, অর্থাৎ ডেটাবেসে কিছু জিনিস অ্যাড করার থাকে, তাহলে অ্যাড করবে, এবং করার পরে ডেটাবেস থেকে কিছু জিনিস যদি তুলে আনার থাকে সেই জিনিসটা তুলে আনবে, এনে আমার সার্ভার লেয়ারে আসবে, সার্ভার লেয়ার সেটাকে রিটার্ন করবে আমার ক্লায়েন্ট লেয়ারে, এবং আমার ক্লায়েন্ট লেয়ার সেটা ইউআই তে শো করবে। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস? আমরা যখন রিয়্যাক্ট করছি আমরা তখন কোন লেয়ারে কাজ করছি? আমরা যখন রিয়্যাক্ট করছি তখন আমরা ক্লায়েন্ট লেয়ারে কাজ করছি। যখন আমরা এর পরের মাসে যখন আমরা ব্যাকএন্ড পড়বো তখন আমরা সার্ভার লেয়ারে কাজ করব, তখন আমরা সার্ভার লেয়ারে কাজ করব। সার্ভার লেয়ারে আমরা নোড শিখবো, আমরা এক্সপ্রেস শিখবো, এবং তার সাথে সাথে আমরা ডেটাবেস শিখবো, কিভাবে ডেটাবেসের সাথে কানেকশন করতে হয়, রাইট? ওকে, তাহলে রিয়্যাক্ট ইজ এখানে ওয়েবসাইট, যখন আমি ওয়েবসাইট বানাচ্ছি, ডেস্কটপ অ্যাপ্লিকেশনে রিয়্যাক্ট কাজে লাগবে না। আচ্ছা, অ্যান্ড্রয়েড অ্যাপ অ্যান্ড আইওএস এ রিয়্যাক্ট কাজে লাগবে? হ্যাঁ, রিয়াক্ট নেটিভ। দের ইজ এ থিং কল্ড রিয়্যাক্ট নেটিভ। যদি আমরা ভালো করে রিয়্যাক্ট শিখতে পারি তাহলে রিয়্যাক্ট নেটিভও আমরা খুব তাড়াতাড়ি শিখে যাবো, এবং উই ক্যান ক্রিয়েট অ্যান্ড্রয়েড অর আইওএস অ্যাপস। ওকে, ট্যাবের জন্য আমরা ক্রিয়েট করতে পারি, রিয়্যাক্ট দিয়ে অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারি। সো এই রিয়্যাক্ট যখন আমরা শিখছি তখন ক্লায়েন্ট লেয়ারের এই জিনিসগুলো আমরা মানে কভার করছি। অলরাইট, বোঝা গেছে? কারোর কোনো কোশ্চেন? কারোর কোনো কোশ্চেন? না, ওকে, আচ্ছা, নোডের ব্যাপারে আমি কি বলেছিলাম যে হোয়াট ইজ নোড? হোয়াট ইজ নোড? সুশোভন, জানো তুমি হোয়াট ইজ নোড? জানো সুশোভন? হ্যালো, আচ্ছা, নোডের ব্যাপারে আমি কি বলেছিলাম? নোড হচ্ছে জাভাস্ক্রিপ্ট রান টাইম, জাভাস্ক্রিপ্ট রান টাইম, রাইট? নোড হচ্ছে জাভাস্ক্রিপ্ট রান টাইম। জাভাস্ক্রিপ্ট রান টাইম মানে কি? জাভাস্ক্রিপ্ট রান টাইম মানে সিম্পলি আমি বলেছিলাম যে একটা, দিস ইজ সাপোজ মাই ব্রাউজার, ব্রাউজারের মধ্যে জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন আছে, এই ইঞ্জিনটাকে যদি কেউ টেনে বাইরে বার করে আনে এবং সেটাকে একটা সফটওয়্যারের মধ্যে প্যাকেজ করে দেয়, দ্যাট উইল বি কল্ড এজ নোড। সেটাকে আমরা নোড বলতে পারি। অর্থাৎ নোড জেএস কে আমরা কার সাথে কম্পেয়ার করতে পারি? ব্রাউজারের সাথে কম্পেয়ার করতে পারি, কোনো ল্যাঙ্গুয়েজের সাথে কম্পেয়ার করতে পারি না। দ্য ল্যাঙ্গুয়েজ ইজ জাভাস্ক্রিপ্ট, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, দ্যাট ইজ নট নোড। নোড ইজ এ জাভাস্ক্রিপ্ট রান টাইম, আমরা কোথায় কোথায় জাভাস্ক্রিপ্টটাকে চালাচ্ছি, দ্যাট ইজ নোড, রাইট? তো আমাদেরকে নোড ইনস্টল করতে হবে। আচ্ছা, তোমরা কি এটা বুঝতে পারছো যে নোড যদি না থাকতো, নোড যদি না থাকতো তাহলে আমাদের রিয়্যাক্টের কোনো অস্তিত্বই থাকতো না, রিয়্যাক্টের কোনো অস্তিত্বই থাকতো না, রিয়্যাক্ট অ্যাঙ্গুলার, ঠিক আছে?
ভিউ এসবের কোনো অস্তিত্বই থাকতো না। কারণ আমরা কি করব, আমরা আমরা নোড ইনস্টল করব, আমাদের আমাদের মেশিনে এবার নোড ইনস্টল করব, রাইট? নোড ইনস্টল করব, নোড নোড ইনস্টল করার পরে আমরা নোড জেএসটাকে নোড জেএস এনভায়রনমেন্টে এই রিয়াক্টটাকে লিখবো। রিয়াক্ট কোথায় লেখা যায় তাহলে? রিয়াক্টের অ্যাপ্লিকেশন কোথায় লেখা যায়? রিয়াক্টের অ্যাপ্লিকেশন লেখা যায় নোড এনভায়রনমেন্টে, নোড এনভায়রনমেন্টে। ঠিক আছে, দেখো, যদি তুমি নোড না ইনস্টল করতে চাও তাহলে তুমি সিডিএন ইউজ করতে হবে। তোমাকে কি ইউজ করতে হবে? সিডিএন। হোয়াট ইজ সিডিএন? সিডিএন মানে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। হোয়াট ইজ কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক? খুব বড় একটা টপিক, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। সাপোজ এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের ম্যাপ, ঠিক আছে? সাপোজ এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের ম্যাপ। এখানে কিছু 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 জায়গা আছে, কিছু কিছু হটস্পট আছে। এই হটস্পটে এই হটস্পটে আমাদের সিডিএনটা ক্যাশ হওয়া থাকে, ক্যাশ ক্যাশ থাকে, ঠিক আছে? সাপোজ তুমি এখান থেকে অ্যাক্সেস করার চেষ্টা করছো রিয়েক্ট জেস, রিয়েক্ট হয়তো এখানে আছে, রিয়েক্ট হয়তো এখানে একটা ডেটা সেন্টারে, এখানে হয়তো একটা ডেটা সেন্টারে রিয়েক্ট একটা মেশিনের মধ্যে, একটা সার্ভারের মধ্যে চলছে। তুমি এখান থেকে রিয়েক্টটাকে অ্যাক্সেস করার চেষ্টা করছো। তোমাকে এখানে অব্দি আসতে হবে না, তোমাকে এখানে অব্দি আসতে হবে না, তুমি এর ক্লোজেস্ট, তুমি এর ক্লোজেস্ট যে সিডিএনটা আছে, যে সিডিএন হটস্পটটা আছে, সেখান থেকে রিয়েক্টের সমস্ত কিছু পেয়ে যাবে। তাহলে রিয়েক্ট ইজ হোস্টেড হিয়ার, এত দূরে, যে যেখানে অব্দি আসতে গেলে তোমার ল্যাটেন্সি অনেক বেশি লাগতো, এখন তুমি সিডিএন এর মাধ্যমে যেখানে ক্যাশ করা আছে সেই ক্যাশ থেকে তুমি সমস্ত রিয়েক্টের বিহেভিয়ার গুলো পেয়ে যাচ্ছ। ঠিক আছে, সো দিস ইজ নোন এজ সিডিএন। সিডিএন সিডিএন কিসের জন্য ইউজ হয়? ক্যাশিং এর জন্য। ক্যাশিং ক্যাশিং এর জন্য সিডিএন ইউজ হয়। আরো আরো এর অনেক ইউজ কেস আছে। ঠিক আছে, ল্যাটেন্সি অনেক কমিয়ে দেয়, ল্যাটেন্সি অনেক কমিয়ে দেয়, রাইট? যদি সিডিএন সম্পর্কে জিজ্ঞাসা করো তাহলে দিস ইজ লাইক সিডিএন। হোয়াট এক্স্যাক্টলি ইজ সিডিএন? ঠিক আছে, দেখো, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক অফ প্রক্সি সার্ভার্স, data centers designed to deliver and data centers designed to deliver web content quickly and efficiently by bringing it closer to the end user. কি বললাম? সি, যদি আমি এর ইমেজেসে যাই, সি দিস, আমি এরকমই কিছু একটা ছবি আঁকলাম, তাই তো? দেখো, দেখো, সাপোজ আমি এখান থেকে এটাকে অ্যাক্সেস করার চেষ্টা করছি, এর বিভিন্ন জায়গায় বিভিন্ন এইগুলো হচ্ছে সার্ভার্স, ঠিক আছে? এগুলো হচ্ছে সার্ভার্স, এগুলো হচ্ছে সার্ভার্স, ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে সার্ভার্স, আর এগুলোর এগুলোর সিডিএন হচ্ছে এটা। সিডিএন হচ্ছে মানে আহ, এর এর সাপোজ একটা লিঙ্ক, ঠিক আছে, একটা লিঙ্ক ক্রিয়েট করে এখানে রাখা আছে, ঠিক আছে? একটা লিঙ্ক ক্রিয়েট করে এখানে রাখা আছে, ক্যাশ করে রাখা আছে। আমি এখান থেকে যখনই যখনই আমার ইউজার এটাকে মানে ইয়ে করার চেষ্টা করবে, অ্যাক্সেস করার চেষ্টা করবে, তাদেরকে সার্ভারে হিট করতে হবে না, সিডিএন এ হিট করলে সিডিএন থেকে সে রেসপন্স ব্যাক পাবে, দে উইল গেট দ্য রেসপন্স ব্যাক। সিডিএন বুঝতে পেরেছো? সিডিএন এর ভালো পপুলার কিছু সাইটস আছে সিডিএন এর জন্য, ওকে? যেমন ধরো ক্লাউড ফ্লেয়ার, ক্লাউড ফ্লেয়ার একটা সিডিএন ইউজ করার জন্য, সিডিএন ক্রিয়েট করার জন্য ইউজ হয়, ওকে? এরকম আরো সিডিএন কিন্তু আছে, এরকম সিডিএন ক্রিয়েট করার মতো এডব্লিউএস এ অনেক কিছু এরকম সার্ভিসেস আছে, ঠিক আছে? বুঝতে পেরেছো হোয়াট ইজ সিডিএন? হ্যাঁ। তাহলে আমরা রিয়াক্ট জেএস যদি ক্রিয়েট করতে চাই, আমরা সিডিএন দিয়ে ক্রিয়েট করতে পারি, ওকে? ইম্পোর্টিং রিয়াক্ট ইউজিং সিডিএনস। তার জন্য আমাদেরকে কি করতে হবে? রিয়াক্ট সিডিএন বলে সার্চ করতে হবে, রিয়াক্ট সিডিএন, রিয়াক্ট আচ্ছা, সিডিএন। এপিআই এর রেসপন্স ফাস্ট করার জন্য সিডিএন ইউজ করা যায়, মানে লাইক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যাশ করা যেতে পারে, ঠিক আছে, ক্যাশ করা যেতে পারে। তুমি এপিআই সাপোজ, কিন্তু এখানে সিডিএন এর কিছু ড্রব্যাকসও আছে, ঠিক আছে? সিডিএন এর কিছু ড্রব্যাকসও আছে। যেমন ধরো, সাপোজ তুমি তোমার সার্ভারে কিছু একটা চেঞ্জ করলে, ঠিক আছে? কিছু একটা চেঞ্জ করলে, এপিআই রেসপন্স সাপোজ চেঞ্জ হলো, ঠিক আছে? কিন্তু সিডিএন এ তো ক্যাশ হয়েই আছে, রাইট? সিডিএন এ তো এটা ক্যাশ হয়েই আছে। তাহলে সিডিএনটাকে আবার টাইম টু টাইম তোমাকে রিফ্রেশও করতে হবে, সিডিএনটাকে তোমাকে টাইম টু টাইম রিফ্রেশও করতে হবে, যাতে লেটেস্ট যে চেঞ্জগুলো এখানে এপিআই রেসপন্সে যে চেঞ্জগুলো হয়েছে সেগুলো যাতে সিডিএন এও চেঞ্জ হয়ে যায়। না হলে তোমার সার্ভার একটা অন্য রেসপন্স দিচ্ছে, সিডিএন একটা অন্য রেসপন্স দিচ্ছে, দিস ইজ আ ভেরি কমন প্রবলেম কিন্তু। ওটা ব্যাকএন্ড থেকেই হয়, মানে ও একটা লিঙ্ক বানাই নাকি? না, ব্যাকএন্ড থেকে তোমাকে কোনো না কোনো সার্ভার ইউজ করতে হবে, কোনো না কোনো সার্ভিস ইউজ করতে হবে, ঠিক আছে?
আচ্ছা। তোমাকে কোনো না কোনো সার্ভিস ইউজ করতে হবে। সাপোজ সিডিএন সার্ভিসেস, ক্লাউড ফ্লেয়ার সিডিএন, ঠিক আছে, সিডিএন এটার আলাদা একটা সার্ভিস, এটার জন্য তোমাকে পে করতে হবে। এই আচ্ছা, যে মানে ওখানে ব্যাকএন্ডের কোডটাকে রাখতে হবে। নট দ্যাট ইজি। যেমন আমি তোমাকে যদি বলি বেঙ্গল কোডিং একাডেমিতে যদি যাও, এই যে দেখো দেখো আমি যখনই বেঙ্গল কোডিং একাডেমিতে ক্লিক করলাম তখনই এই ছবিটা এখানে চলে এলো, রাইট? হ্যাঁ। এই ছবিটা আমাদের সিডিএন এ ইউজ করা আছে, মানে এটা সিডিএন এ প্লেস করা আছে। এই যে এই ছবিগুলো, এই যে প্রত্যেকটা ছবি, এগুলো সব সিডিএন এ প্লেস করা আছে। আমি কি করেছি না, আমি অ্যাকচুয়ালি দেখো এটা এই ছবিগুলো তো এডাব্লিউএস এ আছে, রাইট? হ্যাঁ। এডাব্লিউএস এ আছে সিম্পল। এডাব্লিউএস এ যদি তোমরা জানো যে S3 বলে একটা জিনিস আছে, রাইট? S3 হ্যাঁ, S3 বাকেট। হোয়াট ইজ S3? S3 হচ্ছে স্টোরেজ সার্ভিস। S3 মানে হচ্ছে এস সিম্পল স্টোরেজ সার্ভিস। এরকম একটা জায়গা, সাপোজ এখানে তুমি তোমার সমস্ত জিনিসগুলোকে স্টোর করে রাখতে পারবে, তোমার যা যা অ্যাসেট আছে, যা যা অ্যাসেট আছে। এবার এটার লোকেশন কি? S3 এর লোকেশনটা কি? আমি ধরো মুম্বাই চুজ করেছি, রাইট? আমি মুম্বাই রিজিয়নে এটা ইউজ করছি, এই S3টাকে ইউজ করছি। এবার আমার কথা হলো, আমি ধরো এখন কলকাতায় আছি, কলকাতা থেকে আমার মুম্বাইয়ের একটা একটা ল্যাটেন্সি আছে, রাইট? এই ল্যাটেন্সিটাও আমি কম করতে চাইছি, তাহলে আমি কি করবো? আমি সিডিএন ইউজ করবো। সিডিএন ইউজ করার ফলে কি হবে না, অনেকগুলো হটস্পট তৈরি হয়ে যাবে, অনেকগুলো জিওলজিক্যাল হটস্পট তৈরি হয়ে যাবে। সাপোজ কলকাতাতেই একটা হটস্পট আছে, তাহলে আমাকে ডাইরেক্ট মুম্বাই অব্দি যেতে হলো না। আমি কলকাতার যে হটস্পটটা আছে সেখান থেকে আমার ছবিগুলোকে আমি ব্যাক পেয়ে গেলাম। কিন্তু এবারে সাপোজ কিছু একটা প্রবলেম। এর প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে সাপোজ আমি অ্যাকচুয়ালি এডাব্লিউএস এ গিয়ে আমার ছবিটাকে চেঞ্জ করে দিয়েছি, কিন্তু আমার এই বেঙ্গল কোডিং একাডেমি এই যে রিকোয়েস্টটা, এই রিকোয়েস্টটা কোথা থেকে রিড করছে? সিডিএন থেকে রিড করছে, রাইট? সিডিএন এ এখনো চেঞ্জ হয়নি সাপোজ। তাহলে কিন্তু দের উইল বি আ মিসম্যাচ। আমার অ্যাকচুয়াল এডাব্লিউএস এ অন্য ছবি আছে, এখানে আসছে অন্য ছবি। তো দিস ইজ আ কমন প্রবলেম। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে রিফ্রেশ করতে হয়, তার জন্য আমাদেরকে ক্রন জব লিখতে হয়, ঠিক আছে? ব্যাকএন্ডে আমরা ক্রন জব লিখতে পারি, ঠিক আছে, ক্রন জব, যে সাপোজ প্রত্যেক 24 ঘন্টা পর পর সিডিএনটা রিফ্রেশ হবে, ঠিক আছে? দিস আর অল হাই লেভেল কনসেপ্টস। এগুলো সব হাই লেভেল কনসেপ্ট, প্রবাবলি আমরা লাস্ট মান্থে গিয়ে পড়বো, একদম লাস্ট মান্থে মে মাসে গিয়ে এটা পড়বো, ঠিক আছে? যে কখন আমরা সিডিএন কিভাবে কনফিগার করব, কিভাবে ক্রন জব সেট করবো, রাইট? সামথিং লাইক দ্যাট। ক্রন জবের জন্য আমরা এডাব্লিউএস এর একটা সার্ভিস আছে যেটাকে বলে ল্যামডা, জানো? ল্যামডা, না। ল্যামডা, হ্যাঁ, আমরা ল্যামডা ইউজ করতে পারি ফর দ্য ক্রন জবস। তো এই সমস্ত জিনিসগুলো আছে। So, এটা মোর অফ আ এডাব্লিউএস ক্লাস হয়ে যাবে যদি আমি এগুলো নিয়ে ডিসকাস করা শুরু করি, ঠিক আছে? তো আমি আবার ফিরে আসি। রিয়াক্টের সিডিএন মানে হচ্ছে এই যে এই দুটো লাইন। যখনই আমরা রিয়াক্ট ইম্পোর্ট করবো তখন মনে রাখতে হবে আমাদেরকে দুটো জিনিস ইম্পোর্ট করতে হবে, একটা হচ্ছে রিয়াক্ট আর একটা হচ্ছে রিয়াক্ট ডম, ঠিক আছে? যদি জিজ্ঞাসা করো রিয়াক্ট অ্যান্ড রিয়াক্ট ডমের ডিফারেন্স, তাহলে দেখতে পাবে যে এদের দুজনের মধ্যে একটা হচ্ছে তোমার দেখো আমি বলে দিচ্ছি, রিয়াক্ট ইজ এ জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি বিল্ডিং ইউজার ইন্টারফেসেস, whereas React DOM is a separate package that acts as the bridge between React and the browser's document object model, ঠিক আছে? আমি কি বললাম? আমি বললাম সাপোজ there is a thing called আমাদের ব্রাউজারের ব্রাউজারের ডকুমেন্ট অবজেক্ট মডেল, রাইট? ব্রাউজারের ডম, and there is a thing called রিয়াক্টেড ডম। আমি যখন রিয়াক্টে অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা শুরু করব তখন আমরা ব্রাউজারের ডম দিয়ে আর ক্রিয়েট করবো না, আমরা তখন রিয়াক্টেড ডম দিয়ে ক্রিয়েট করবো। অর্থাৎ রিয়াক্ট ডম ক্রিয়েটস আ ব্রিজ বিটুইন ব্রাউজার ডম অ্যান্ড রিয়াক্ট ডম, ঠিক আছে? তো রিয়াক্ট ডম অ্যাক্টস অ্যাজ আ ব্রিজ বিটুইন ব্রাউজার ডম অ্যান্ড রিয়াক্ট ডম। আর রিয়াক্ট কি? রিয়াক্ট হচ্ছে একটা লাইব্রেরি যেখানে মোস্টলি সমস্ত ফাংশনস গুলো আমরা এখান থেকে রিয়াক্ট থেকে ইম্পোর্ট করব, ওকে? সমস্ত ফাংশন গুলো আমরা রিয়াক্ট থেকে ইম্পোর্ট করব। তাহলে রিয়াক্ট এখান থেকে আমরা কপি করতে পারি, ঠিক আছে? এই যে রিয়াক্টের সিডিএন এখান থেকে পেয়ে যাবে তোমরা, এটা তো এআই দিচ্ছে, এই যে সিডিএন লিঙ্কস রিয়াক্ট, এই যে, ঠিক আছে? সিম্পলি তোমরা এখান থেকে কপি করতে পারো, ওকে? এখান থেকে কপি করবে। আমি আমি ভিএস কোড ওপেন করছি, ঠিক আছে? আমি সাপোজ এই মার্ন এটাকে ভিএস কোডে ওপেন করছি, ঠিক আছে? মার্নটাকে ভিএস কোডে ওপেন করছি। অ্যাসিং জাভাস্ক্রিপ্ট বলে এখানে একটা ফোল্ডার আছে, আমি এখানে রিয়াক্ট জেএস বলে একটা নতুন ক্লাস আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করলাম। ভিএস কোড তোমাদের সবার ইনস্টলড আছে?
ওকে, এই রিয়াক্টে আমি তিনটে ফাইল বানাচ্ছি, একটা হচ্ছে index ডট ডট html, একটা হচ্ছে, বলো আরেকটা কি হবে, স্টাইল ডট css, আরেকটা হবে স্ক্রিপ্ট ডট js। একদম এতদিন আমরা যা করে এসেছি আমি তাই করছি এখানে। কি করব, আচ্ছা এমএট ইউজ করে আমি index ডট html এ একটা বয়লার প্লেট কোড লিখে নেব, রিয়াক্ট ইন্ট্রো। আমি এখানে লিখলাম রিয়াক্ট ইন্ট্রো, সেভ করলাম। বডির ভেতরে আমাকে কি করতে হবে, স্ক্রিপ্ট এসআরসি, স্ক্রিপ্ট ডট জেএস, সেভ করলাম। আর কি করতে হবে, লিঙ্ক সিএসএস, লিঙ্ক সিএসএস, লিঙ্ক সিএসএস, স্টাইল ডট সিএসএস। ওকে, এবারে আমার কথা হচ্ছে যে এই যে সিডিএনটা আমরা কোথায় ইম্পোর্ট করব, হোয়াট ইজ সিডিএন। আমি যদি আবার এখন যদি আমি সিডিএনে যাই, আমি যদি এখন সিডিএনটায় যাই, তাহলে তোমরা দেখতে পাবে যে হোয়াট ইজ সিডিএন, সিডিএনটা কিভাবে আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে। এই যে এইটা হচ্ছে সিডিএন লিঙ্কটা। এইখানে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো কিছু জাভাস্ক্রিপ্টের কোড লেখা, আর কিছুই না। দেখো যদি আমি এখানে যাই তাহলে দেখতে পাবো কিছু জাভাস্ক্রিপ্টের কোড লেখা, আর কিচ্ছু না। ঠিক আছে, অর্থাৎ ওই সিডিএন লিঙ্ক গুলো আমাদেরকে কি রিটার্ন ব্যাক করছে, কিছু জাভাস্ক্রিপ্টের কোড রিটার্ন ব্যাক করছে। ঠিক আছে, আমাদেরকে অ্যাকচুয়ালি এই কোডগুলোকে ডাউনলোড করতে হবে না, এই কোডগুলোকে অ্যাকচুয়ালি আমাদের লোকাল কোড বেসে ডাউনলোড করতে হবে না, আমরা সিডিএন লিঙ্ক দিয়ে কাজটা করতে পারবো। নাও মাই কোশ্চেন ইজ ইট আ গুড অ্যাপ্রোচ অর আ ব্যাড অ্যাপ্রোচ? সিডিএন ইউজ করে রিয়াক্টের কোড লেখা, ইজ ইট আ গুড অ্যাপ্রোচ অর ব্যাড অ্যাপ্রোচ? ব্যাড অ্যাপ্রোচ, কারণ হুম, ক্যাচ ও কিছু চেঞ্জ হয়ে গেলে সিডিএন। কারেক্ট। যদি সাপোজ কখনো এই যে এই লিঙ্কটা যদি এইটা তো একটা লিঙ্ক, রাইট, এটা তো একটা লিঙ্ক, যদি সিডিএন ডাউন থাকে, যদি সিডিএন কখনো ডাউন থাকে তাহলে, যদি সিডিএন ডাউন থাকে তাহলে তো আমাদের রিয়াক্টের কোডটাই চলবে না, রাইট, তাহলে তো আমাদের রিয়াক্টের কোডই চলবে না। ঠিক আছে, দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজনস। সেকেন্ড হচ্ছে, যদি সাপোজ রিয়াক্ট কিছু একটা চেঞ্জ করে তাদের অ্যাকচুয়াল সার্ভারে, ঠিক আছে, তাহলে দেয়ার উইল বি আ মিসম্যাচ, রাইট, সিডিএন এর সাথে ওটার একটা কিছু মিসম্যাচ হবে। তো আমাদের সবসময় উচিত রিয়াক্টকে লোকালি ইনস্টল করে নেওয়া। আমি শেখাবো কিভাবে লোকালি ইনস্টল করতে হয়, কিন্তু ফর দ্য টাইম বিং আমরা এখন সিডিএন ইউজ করে আমাদের কোডটাকে লিখবো। তো সিম্পল, সিডিএন আমাদের কাছে কিভাবে অ্যাভেলেবেল হয়েছে, সিডিএনটা আমাদের কাছে কিভাবে অ্যাভেলেবেল হয়েছে, সিডিএনটা আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমরা এটাকে কি করতে পারি, ইম্পোর্ট করতে পারি। সিম্পল, তাহলে স্ক্রিপ্ট ট্যাগ আমরা কোথায় লিখি, বডির শেষে। তো এখানে আমরা পেস্ট করে দিলাম, এখানে আমি পেস্ট করে দিলাম, বাস সিম্পল। রিয়াক্ট রিয়াক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেল, রিয়াক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেল। ঠিক আছে, এবারে সাপোজ আমার বডির ভেতরে একটা ডিভ আছে, বডির ভেতরে একটা ডিভ আছে, ডিভের আইডি, ডিভের একটা আইডি আছে, আইডি ইকুয়ালস টু রুট, আমি আইডি দিলাম রুট। ঠিক আছে, এবারে আমার যে, দেখো আমি কি বলেছিলাম একদম শুরুতে, রিয়াক্ট সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, রিয়াক্ট সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বানানোর জন্য তৈরি হয়। এবার আমাকে একটা কথা বলো, যারা আমার কাছে জাভাস্ক্রিপ্ট পড়েছো, যদি সাপোজ রিয়াক্ট পৃথিবীতে না থাকতো, আমরা কি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বানাতে পারতাম না, পারতাম না? তনিমেষ ভালো করে বলতে পারবে এটা, সন্দীপ ভালো করে বলতে পারবে, রিতম বলতে পারবে, যদি ভালো করে পড়ে থাকো জাভাস্ক্রিপ্ট আমাদের কাছে, আমার কাছে খুব ভালো করে যদি পড়ে থাকে, তাহলে বলতে পারবে যে যদি রিয়াক্ট পৃথিবীতে না থাকতো, রিয়াক্ট কে বানিয়েছে, সবার আগে বলো রিয়াক্ট কে বানিয়েছে, ফেসবুকের ডেভেলপার্সরা, ফেসবুকের ডেভেলপার্স। রিয়াক্ট ইজ আ ফেসবুক প্রোডাক্ট, রিয়াক্ট ইজ আ ফেসবুক প্রোডাক্ট হুইচ ইজ নাও মেটা। যদি রিয়াক্ট আমাদের কাছে না থাকতো তনিমেষ, তাহলে কি আমরা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন লিখতে পারতাম না, পারতাম না? হ্যাঁ, মানে ডম ম্যানিপুলেশন দিয়ে। হ্যাঁ, ডম ম্যানিপুলেশন করে, সিম্পল, তোমরা করেওছো মনে আছে, তোমরা কিন্তু সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনই বানিয়েছো, মনে করে দেখো। যখন কোনো একটা বাটনে ক্লিক করছো, কি হচ্ছে, নতুন একটা টু ডু অ্যাড হচ্ছে, তখন কি পেজ রিফ্রেশ হচ্ছিল নাকি? পেজ তো রিফ্রেশ হচ্ছিল না। তাহলে উই ক্যান ক্রিয়েট সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ইভেন উইদাউট রিয়াক্ট। বাট দ্য থিং ইজ, মনে করে দেখো আমরা যখন সেই প্রজেক্টটা বানিয়েছিলাম, আমাদের কোড কত বড় হয়ে গেছিল, ইভেন আমাদের কাছে কোডটা গিটহাবে এখনো পুশ করা আছে। কোড একটা ছোট অ্যাপ্লিকেশনের জন্য কোড কত কত বড় হয়ে গেছিল। তো সেই কমপ্লেক্সিটিটা থেকে বেরিয়ে আসার জন্য রিয়াক্ট আমরা ইউজ করি। কখনো ভাববে না যে রিয়াক্ট একটা
রকেট সায়েন্স, কিচ্ছু নয়। ঠিক আছে, এখানে এখানে যদি যাও সিম্পল জাভাস্ক্রিপ্টের কোড তোমরা দেখতে পাবে, সিম্পল জাভাস্ক্রিপ্টের কোড তোমরা দেখতে পাবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দেখতে পাবে, ডকুমেন্ট ডম ম্যানিপুলেশনের কোড দেখতে পাবে। অলরাইট, তো সেই কারণে কখনো ভাববে না যে রিয়াক্ট একটা রকেট সায়েন্স, সেরকম কিচ্ছু নয়। সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন এর কমপ্লেক্সিটিটাকে ইজি করার জন্য রিয়াক্ট মার্কেটে এসছে। ঠিক আছে, বেশ। এবার আমার কথা হচ্ছে যে রিয়াক্টের সিডিএন ইউজ করলাম, রিয়াক্টের সিডিএন ইউজ করলাম, ঠিক আছে। এবার আমাকে আমাকে কি করতে হবে না, এই যে আইডি ইকুয়ালস টু রুট বলে লেখা আছে, এখানে আমার টোটাল অ্যাপ্লিকেশনটা এর ভেতরে রিসাইড করবে। করতে পারি কি করতে পারি না তনিমেষ? আমার টোটাল অ্যাপ্লিকেশনটা, যা অ্যাপ্লিকেশন আমি যত বড়ই অ্যাপ্লিকেশন লিখি না কেন, সেটা আমার এই ডিভের ভেতরে থাকবে। হয় হতেই পারে একটা ডিভের ভেতরে আমি 10টা ডিভ লিখতে পারি, 20টা ডিভ লিখতে পারি, 100টা ডিভ লিখতে পারি। তাহলে আমি বলছি দিস ইজ মাই রুট, এটা হচ্ছে আমার রুট। আমি কি করব, এখানে আমি এখানে স্ক্রিপ্টটাকে আলাদা ফাইলে না লিখে আমি এখানে ইন্টারনাল স্ক্রিপ্ট লেখার চেষ্টা করছি। আমি এখানে ইন্টারনাল স্ক্রিপ্ট লেখার চেষ্টা করছি সাপোজ, ঠিক আছে, ইন্টারনাল স্ক্রিপ্ট কনস্ট রুট ইকুয়ালস টু রিয়াক্ট ডম কে আমি বলছি রিয়াক্ট ডম ডট ক্রিয়েট রুট। কে কে করে দিচ্ছে রুটটা, কে ক্রিয়েট করে দিচ্ছে, ক্রিয়েট রুট কে ক্রিয়েট করে দিচ্ছে আমাদের ক্ষেত্রে এখন। এবারে এই রুটটা কে ক্রিয়েট করে দিচ্ছে, রুটটা আমি আগে কি করতাম, আমি আগে আগে ডকুমেন্ট ডম ম্যানিপুলেশনের জন্য যখন করতাম তখন কি করতাম, কনস্ট কনস্ট আর ইকুয়ালস টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট, রাইট, আমি এটা করতাম, রাইট। কিন্তু আমি এখন সেটা করব না। আমি কি করব, রিয়াক্ট ডমকে বলবো রিয়াক্ট ডম তুমি একটা নতুন রুট ক্রিয়েট করো, যার ভেতরে আমি কিসের রেফারেন্সটা পাস করব, যার ভেতরে আমি কিসের রেফারেন্সটা পাস করব, আমি পাস করব এই এই রুটের রেফারেন্সটা, এই রুটের রেফারেন্সটা কনস্ট্যান্ট রুট ইকুয়ালস টু রিয়াক্ট ডম, একটা নতুন রুট ক্রিয়েট করো যার ভেতরে আমি পাস করব ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট। বুঝতে পারলে? এটাই কি ভার্চুয়াল ডম ক্রিয়েট করার জন্য না? ভার্চুয়াল ডম ক্রিয়েট করার জন্য নয়, ভার্চুয়াল ডম ক্রিয়েট করার জন্য নয়। দেখো আমি কি বলেছিলাম, যখন আমরা দেখো আমি এখন সাপোজ আমি শুধুমাত্র এই জিনিসটা তৈরি করছি, যদি তুমি এটাকে ভার্চুয়াল ডম বলো, আমি শুধুমাত্র এই জিনিসটা তৈরি করছি, এই জিনিসটা, দিস ইজ মাই রুট। আমার হুম। টোটাল অ্যাপ্লিকেশনটা এখানে এখানে রিসাইড করবে, দিস ইজ মাই রুট। আমার টোটাল অ্যাপ্লিকেশনটা এটার মধ্যে রিসাইড করবে, দিস ইজ মাই রুট। এইটার মধ্যে 100টা থাকতে পারে, রাইট, 100টা আলাদা আলাদা কি থাকতে পারে, নোট থাকতে পারে, অনেক নোট থাকতে পারে, কিন্তু এটাকে আমাকে সবার আগে তৈরি করতে হবে, রাইট। এটা আমি কিভাবে তৈরি করছি না, এটাকে আমি রিয়াক্ট কে বলছি, রিয়াক্ট কে বলছি না রিয়াক্ট ডম কে বলছি। মনে রাখতে হবে ডম রিলেটেড যা কাজ সব কেউ করবে, রিয়াক্ট ডম করবে। তাহলে রিয়াক্ট ডম ডকুমেন্ট অবজেক্ট মডেল ডট ক্রিয়েট এলিমেন্ট ডট ক্রিয়েট রুট, ক্রিয়েট রুট, আমি এটাকে বলছি দিস ইজ মাই রুট, এটা হচ্ছে আমার রুট, ক্রিয়েট রুট। এবারে এর ভেতরে আমাকে পাস করতে হবে এটা রেফারেন্সটা, এটা রেফারেন্সটা আমরা কিভাবে পাই, যারা জাভাস্ক্রিপ্টে ডম ম্যানিপুলেশন করেছো তারা জানো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি রুট, আইডি গেট এলিমেন্ট বাই আইডি, যখন আমি আইডি করছি তখন আমি এর ভেতরে আমি রুট দিতে পারি। এখানে যদি কেউ বলে যে দাদা এটাকে কেন আইডি দিয়ে কেন করতে হবে, ক্লাস দিয়ে করতে পারি, হ্যাঁ করতেই পারো, কোনো অসুবিধা নেই, ক্লাস দিয়েও করতে পারো। তোমাকে এখানে লিখতে হবে গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, তারপরে এর ভেতরে লিখতে হবে রুট। ঠিক আছে, তাহলে দিস ইজ হাউ উই ক্যান ক্রিয়েট দ্য রুট। এবারে আমাদেরকে কি করতে হবে, সবসময় রুটটা রেন্ডার হবে, সবসময় কি রেন্ডার হবে, রুটটা রেন্ডার হবে। ঠিক আছে, রেন্ডার রুট ডট রেন্ডার, রুট ডট রেন্ডার, সবসময় রুটটা আমরা রেন্ডার করব। ঠিক আছে, সবসময় আমরা কি রেন্ডার করব, রুটটাকে রেন্ডার করব। এবারে রুটটা কাকে রেন্ডার করবে, রুটটা কাকে রেন্ডার করবে, তার জন্য আমাকে একটা এলিমেন্ট বানাতে হবে। ঠিক আছে, কনস্ট এলিমেন্ট, এলিমেন্ট ইকুয়ালস টু কনস্ট এলিমেন্ট ইকুয়ালস টু রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। এবারে এলিমেন্টটা কে ক্রিয়েট করবে, দেখো এবারে এলিমেন্টটা কে ক্রিয়েট করবে, এবার এলিমেন্টটা ক্রিয়েট করবে রিয়াক্ট। যখন আমি একটা নতুন এলিমেন্ট ক্রিয়েট করছি তখন সেই এলিমেন্টটা কোন লাইব্রেরি থেকে আসছে, রিয়াক্ট থেকে আসছে। কনস্ট এলিমেন্ট ইকুয়ালস টু রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ডট ক্রিয়েট এলিমেন্ট, এলিমেন্ট রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। ঠিক আছে, রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ক্রিয়েট এলিমেন্টের ফার্স্টের যে অ্যাট্রিবিউটটা সেটা হবে কি না, আমি কি টাইপের এলিমেন্ট ক্রিয়েট করতে চাইছি, আমি H1 ক্রিয়েট করতে চাইছি, ডিভ ক্রিয়েট করতে চাইছি, প্যারাগ্রাফ ক্রিয়েট করতে চাইছি, না কি ক্রিয়েট করতে চাইছি, দ্যাট ইজ
h1, আমি h1 ক্রিয়েট করতে চাইছি। সেকেন্ড আর্গুমেন্টটা হচ্ছে একটা অবজেক্ট, যে অবজেক্টের ভেতরে আমি যা যা অ্যাট্রিবিউট চাই সেই অ্যাট্রিবিউট গুলো লিখতে পারি। সাপোজ আমি এখানে বলছি ক্লাস নেম, মানে রিয়েক্টের ক্ষেত্রে কখন আমরা ক্লাস ইউজ করি না, ক্লাসের জায়গায় ক্লাস নেম ইউজ করতে হয়। আমি সাপোজ ক্লাস নেম দিলাম গ্রিটিং, আর এর কন্টেন্টটা দিলাম কি, এর কন্টেন্টটা দিলাম হ্যালো ওয়ার্ল্ড। বুঝতে পেরেছো? এর কন্টেন্টটা দিলাম হ্যালো ওয়ার্ল্ড। দেখো বুঝতে পেরেছো নাকি? দেখো, কনস্ট্যান্ট এলিমেন্ট ইকুয়ালস টু রিঅ্যাক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট h1, এখানে আমি আইডি দিতে পারি, হ্যাঁ আইডি দিতে পারি, কোনো অসুবিধা নেই। আইডি কোলন মাই h1 দিতেই পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপর এখানে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ডটা কি না, দ্য কন্টেন্ট, মানে আমি এখানে যদি এরকম ভাবে লিখতে চাই, এখানে যদি সাপোজ আমি এরকম ভাবে লিখতে চাই h1, এর ভেতরে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড, ওকে। আর এখানে আমি দিলাম ক্লাস, ক্লাস হচ্ছে গ্রিটিং, ঠিক আছে। আর দিলাম আইডি, আইডি ইকুয়ালস টু মাই h1। এই জিনিসটা আমি রিয়াক্টে কিভাবে ক্রিয়েট করব, তার জন্য আমাকে লিখতে হবে এই লাইনটা, কনস্ট্যান্ট এলিমেন্ট ইকুয়ালস টু রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট h1, অর্থাৎ এই যে এই ট্যাগটা, তাহলে এই ওপেনিং এন্ড ক্লোজিং ট্যাগ ক্রিয়েট হয়ে গেল। এরপরে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, যা যা আমি অ্যাট্রিবিউট দিতে চাইছি সবকিছু এখানে পাস করতে হবে, আর তারপরে লিখতে হবে এর ভেতরের যে কন্টেন্টে যেটা আমি লিখেছি হ্যালো ওয়ার্ল্ড, সেটা এখানে লিখতে হবে। অলরাইট, এবারে আমি চাইছি এটাকে এই রুটের ভেতরে প্লেস করতে। কিভাবে প্লেস করতে হয়, যদি আমরা ডকুমেন্ট অবজেক্ট মডেল থেকে আসি, ডম ম্যানিপুলেশন থেকে আসি, কিভাবে লিখতে হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট ডট অ্যাপেন্ড চাইল্ড এলিমেন্ট, রাইট। কিন্তু এই জিনিসটাকেই আমাদের, এই কমপ্লেক্সিটিটাকেই আমাদেরকে কমিয়ে দেয় কি না, আমরা সিম্পলি আমরা এখানে লিখতে পারি কি এলিমেন্ট, আমি যদি এখানে এলিমেন্ট লিখি আর এটাকে যদি গো লাইভ করে স্টার্ট করি, দেখো দেখতে পাবে এখানে হ্যালো ওয়ার্ল্ড। ক্লিয়ার হয়েছে? আমি এখন সিম্পল সিডিএন ইউজ করে রিঅ্যাক্টের কোড লিখলাম। দিস ইজ রিঅ্যাক্টের কোড, ভালো করে বোঝো, দিস ইজ রিঅ্যাক্টের কোড। রিঅ্যাক্টের কোড মানেই সেই ওপেনিং অ্যান্ড ক্লোজিং অ্যাঙ্গুলার ব্রেসেস জেএসএক্স লিখতে শুরু করে দিলাম, নট লাইক দ্যাট, ঠিক আছে। দিস ইজ রিঅ্যাক্ট কোড। সেখানে দুটো হ্যালো ওয়ার্ল্ড আসা উচিত না, এখানে একটা না, h1। বলো এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম। সি সি দুটো হ্যালো ওয়ার্ল্ড আসার কথা নয়, তার কারণ আমি এটাকে ম্যানিপুলেট করছি। ভালো করে যদি চিন্তা করে দেখো, আমি এটাকে ম্যানিপুলেট করছি, তাই না? সেই কারণে এটা ওভাররাইট হয়ে যাচ্ছে, এই আচ্ছা, জিনিসটা ওভাররাইট। এখানে আমি লিখতে পারি, এখানে আমি যা খুশি লিখতে পারি, ঠিক আছে। সাপোজ আমি এখানে লিখলাম যে নট রেন্ডার্ড, নট রেন্ডার্ড ERED, নট রেন্ডার্ড ইয়েট, ঠিক আছে, নট রেন্ডার্ড ইয়েট। এবার সেভ করলাম, ঠিক আছে। দেখো একটা জিনিস বুঝতে পারি, যখনই আমি এটাকে দেখো দেখো একটা নট রেন্ডার্ড ইয়েট দেখতে পাচ্ছ, হ্যাঁ আমি যখন এটাকে কনস্ট্যান্টলি রিফ্রেশ করে যাচ্ছি, তাহলে তোমরা দেখতে পাবে এখানে একটা নট রেন্ডার্ড ইয়েট বলে। এটা কিন্তু অনেক সময় আমাদের অনেক অ্যাপ্লিকেশনেও এই জিনিসটা থাকে, অনেক অ্যাপ্লিকেশনেও দেখবে যখন কন্টিনিউয়াসলি তুমি রিফ্রেশ করবে রেন্ডারিং বা এরকম কিছু একটা দেখায়, রাইট রাইট। তো ওটা বেসিক্যালি এখানে লেখা থাকে। এইটা সবার আগে কি হচ্ছে, রেন্ডার হচ্ছে, এটা সবার আগে রেন্ডার হচ্ছে, তারপরে ডম ম্যানিপুলেশন হচ্ছে। মনে করে দেখো, সবার আগে এটা রেন্ডার হচ্ছে ফর দ্য ফ্র্যাকশন অফ আ সেকেন্ড, কয়েকটা মানে মানে 1/10 অফ মিলি সেকেন্ড হয়তো, ঠিক আছে, এইটুকু টাইমের জন্য এটা আগে রেন্ডার হলো, তারপরে ডম ম্যানিপুলেশনটা হলো। সেই কারণে তুমি ফ্র্যাকশন অফ আ সেকেন্ডের জন্য নট রেন্ডার ইয়েটা দেখতে পাচ্ছ, তারপরে ডমটা ম্যানিপুলেট হচ্ছে। স্যার, বলো। তাই বলছি যে রুট তো আমি আগে থেকেই ক্রিয়েট করে রেখেছি, হুম কিন্তু তারপর আবার রিয়াক্ট ক্রিয়েট করছি, মানে রুটটা আবার ক্রিয়েট করছি, এটা বুঝতে পারছি না। না না না, আহ, এখানে তো আমি জাস্ট ডিক্লেয়ার করে রেখেছি, হ্যাঁ, এখানে আমি জাস্ট সিম্পলি ডিক্লেয়ার করে রেখেছি, রাইট। এটা আমার জাভা, এটা আমার HTML, এখানে আমি ডিক্লেয়ার করে রেখেছি। আমি যদি ডিক্লেয়ার না করি, তাহলে এর রেফারেন্সটা আমি পাবো কোত্থেকে, তুমি আমাকে বলো, রাইট। আমি এখানে আমি এখানে আমি এখানে রিয়াক্টকে বলছি রিয়াক্ট, আমি যে রুটটা ক্রিয়েট করেছি সেটাকেই তুমি তোমার রুট হিসেবে ধরে নাও। দেখো এই সমস্ত যে জিনিসগুলো আমরা করছি এখানে, এই জিনিসগুলো যেগুলো করছি, এই যে ভার্চুয়াল ডমের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু নর্মাল ডকুমেন্ট অবজেক্ট মডেল ম্যানিপুলেশনে নেই। ভার্চুয়াল ডমের কনসেপ্টটা কিন্তু রিয়াক্টের কনসেপ্ট। তো সেই কারণে আমি একটা এখানে নোড বানাচ্ছি, রাইট। আর এখানে আমার একটা ডিভ আছে, ডিভ রুট, আইডি হচ্ছে রুট, ঠিক আছে।
আমি বলছি রিয়াক্ট ভাই, এই যে আমি রুটটা, এই যে আমি এটা বানিয়েছি, এই আইডি রুট হিসেবে আমি যে ডিভটা বানিয়েছি, এটাকেই তুমি তোমার 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 যে অ্যাকচুয়াল যে রুটটা দরকার, ভার্চুয়াল ডম মেনটেন করার জন্য যে অ্যাকচুয়াল রুটটা দরকার, সেটাকেই এইটা হিসেবে ধরে নাও। তাহলে তোমার দুটো জিনিস দরকার, একটা হচ্ছে রিয়াক্ট ডমকে বলতে হবে একটা রুট ক্রিয়েট করো, এই রুটটা ক্রিয়েট করলো, আর সেকেন্ড থিং সেখানে আমাকে পাস করতে হবে রেফারেন্স কার্ড, না এই যেটা আমরা আমরা তৈরি করেছি তার রেফারেন্সটা। সে কারণে আমরা বলছি যে রিয়াক্ট ডম ডট ক্রিয়েট রুট, মানে একটা রুট ক্রিয়েট করো। শুধু তাই না, আমি তোমাকে রেফারেন্সটা পাঠিয়ে দেবো কোনটাকে তুমি রেফার করে রুটটা ক্রিয়েট করবে। এর ভেতরে পাস করছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? এখানে কিন্তু এটা দরকার, এটা যদি না থাকে তাহলে কিন্তু হবে না সিরিজ। আমি যদি এটা না থাকে তাহলে কিন্তু হবে না সিরিজ, তাহলে কিন্তু আসবে না। এটা কিন্তু এখানে দরকার, এটা এখানে দরকার, ঠিক আছে? ঠিক আছে, হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার আমার কথা হচ্ছে যে যদি এটা এখানে না থাকে তাহলে কি আমরা তৈরি করতে পারবো না? তাহলে কি আমরা সেম জিনিসটা অ্যাচিভ করতে পারবো না? হ্যাঁ, করতে পারবো। আমরা নর্মাল কনস্ট div ইকুয়ালস টু ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট div, হয় না? হতে পারে না? ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট div, ঠিক আছে, একটা div তৈরি করলাম, ঠিক আছে, যার আইডি দেবো div.id কি দেবো? রুট। কি হবে তো? div ডট টেক্সট কন্টেন্ট div ডট টেক্সট কন্টেন্ট নট রেন্ডার্ড ইয়েট। করতে পারবো তো এই জিনিসটা আমরা? তারপরে এটাকে কোথায় পুশ করতে হবে? বডিতে পুশ করতে হবে, রাইট? বডিতে পুশ করতে হবে। তাহলে কি লিখবো? ডকুমেন্ট ডট বডি ডট অ্যাপেন্ড চাইল্ড, তাই তো? তাহলে তো এই জিনিসটা যেটা আমরা এখানে করেছিলাম সেটা আমরা জাভাস্ক্রিপ্টে করে ফেললাম। আরে তোমরা জাভাস্ক্রিপ্ট থেকে এসছো, আমার কাছে জাভাস্ক্রিপ্ট পড়েছো, কি করে ভুলে যেতে পারো যে সেম জিনিসটা আমরা আমরা এইচটিএমএল এ কিছু না লিখেও টোটাল ডম ম্যানিপুলেশন জাভাস্ক্রিপ্ট দিয়ে করে ফেলতে পারি, রাইট? তো এইটা এখানে লিখতেই হবে এমন কিছু ব্যাপার না, জাভাস্ক্রিপ্টেও তুমি সেম জিনিসটা করতে পারো। কিন্তু কেন করতে যাবো যখন জিনিসটা এত ইজিলি হয়ে যাচ্ছে, তখন আমি কেন জাভাস্ক্রিপ্টে সেম জিনিসটা করতে যাবো, রাইট? কি বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ দাদা, বোঝা গেছে। ওকে, কারোর কোনো কোশ্চেন আছে? দেখো অনেক কিছু জেনে গেলাম, কিন্তু আমরা এখন অনেক কিছু জেনে গেলাম। যদি কারোর কোনো কোশ্চেন থাকে ওখানে আস্ক মি, ঠিক আছে? এবারে হ্যাঁ, এবারে সাপোজ আমি এরকম কিছু একটা ক্রিয়েট করতে চাইছি, ঠিক আছে? আমি কি ক্রিয়েট করতে চাইছি না, বডির ভেতরে ডিভ থাকবে, রুট থাকবে, তার ভেতরে আমি একটা H1 একটা H2, ঠিক আছে, একটা H1 একটা H2 করতে চাইছি, ঠিক আছে? আহ, 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 আমি এরকম কিছু একটা করতে চাইছি। সাপোজ নট রেন্ডার্ড ইয়েট নয়, এর ভেতরে একটা ডিভ থাকবে, ডিভের ভেতরে H1 থাকবে, ঠিক আছে, H1 থাকবে, আর একটা H2 থাকবে, আর একটা H2 থাকবে, ঠিক আছে? এখানে আমি কিছু একটা লিখবো, হ্যালো ফ্রম হ্যালো ফ্রম H1, ঠিক আছে, আর এখানে থাকবে হ্যালো ফ্রম H2, হ্যালো ফ্রম H2। এবার আমাকে বলো এই জিনিসটা আমরা রিয়াক্ট দিয়ে কিভাবে ক্রিয়েট করব? রিয়াক্ট দিয়ে কিভাবে ক্রিয়েট করব বলা উচিত, বলা উচিত, ঠিক আছে? এখানে আমি এলিমেন্টটাকে ইয়ে করে দিলাম, কমেন্ট আউট করে দিলাম। কি করব? কিভাবে আমরা রিয়াক্টে ক্রিয়েট করব? কনস্ট কন্টেনার, কন্টেনার ইকুয়ালস টু বলো রিয়াক্ট ডট আটটা ক্যাপিটাল, রিয়াক্ট ডট বলো রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ক্রিয়েট এলিমেন্ট, ক্রিয়েট এলিমেন্ট ডিভ, ডিভ, ঠিক আছে, ডিভ। তারপরে আমি একটা নাল নাল অবজেক্ট দিলাম, ঠিক আছে? নাল কেন? তার কারণ আমি চাইছি না যে নাল, অথবা এখানে একটা এমটি অবজেক্ট দিলাম, ঠিক আছে? তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে কি কি এর চাইল্ড, মানে এর ভেতরে কি কি থাকবে, রাইট? এর ভেতরে কি কি থাকবে তার জন্য তুমি বাইরে ক্রিয়েট করে নাও, তার জন্য তুমি বাইরে ক্রিয়েট করে নাও কনস্ট H1, const H1 equals to react dot create element dot create element, ঠিক আছে? H1 আমি ক্রিয়েট করলাম,
কমা দিয়ে একটা ওপেনিং এন্ড ক্লোজিং কার্লি ব্রেসেস ক্রিয়েট করলাম, আর তারপরে এরপরে লেখা থাকবে H1, তারপরে এখানে লেখা থাকবে কি হ্যালো ফ্রম H1। ঠিক আছে, এরকম সিমিলারলি আমরা H2 ক্রিয়েট করতে পারি, রাইট? আর এরপরে আমরা কি লিখবো, এটার পরে কি লিখবো, H1, H2। দেখো, বুঝতে পারলে? এবার আমি কন্টেনারটাকে কি করব, রুটের ভেতরে এটাকে রেন্ডার করে দেবো। সেম, দেখো, বুঝতে পারলে? তাহলে সেম সিমিলারলি এই জিনিসটা যেটা আমরা এখানে করেছিলাম সেটা আমরা রিয়াক্ট দিয়ে করলাম। আগে বোঝো দ্য পেন, এটা এইভাবে কোড লেখার পেনটা বোঝো আগে, তাহলে বুঝতে পারবে যে আমরা যখন জেএসএক্স লিখবো থিংস উইল বি মাচ মোর ইজিয়ার। যখন আমরা জেএসএক্স লিখবো থিংস উইল বি মাচ মোর ইজিয়ার, কিন্তু এইভাবে কোড লেখার পেনটা বোঝো। সেভ করলাম। যদি আমরা এখানে যাই, রিয়াক্টে যাই, হ্যালো ফ্রম H1, হ্যালো ফ্রম H2, এটা কিন্তু রিয়াক্ট দিয়ে এসছে, এটা কিন্তু আমরা নর্মাল ডম ম্যানিপুলেশন করে লিখিনি বা নর্মাল HTML থেকে আসেনি। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? কোনো কোশ্চেন আছে কারোর? আচ্ছা, আর ডিভের মধ্যে যদি কিছু লিখতে হয় তখন অ্যাপেন্ড চাইল্ড যেরকম করা হয় না না মানে না, অ্যাপেন্ড চাইল্ড ইউজ করা যাবে না এখানে। রিয়াক্টে যদি তুমি লেখো তাহলে অ্যাপেন্ড চাইল্ড ইউজ করা যাবে না। তুমি বলো কার কি, তোমার কোশ্চেনটা বলো আরেকবার। H2 আছে, H2 এর মধ্যে হুম, কোনো পি ট্যাগ বা যদি ডিভের H2 এর ভেতরে তুমি কিছু লিখতে চাইছো, সো মাচ পেইনফুল, তোমাকে একটা পি ট্যাগ লিখতে হবে আগে। হ্যালো ফ্রম H2 এর জায়গায় তোমাকে লিখতে হবে এখানে এখানে তোমাকে লিখতে হবে কি, এখানে তোমাকে লিখতে হবে রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ক্রিয়েট এলিমেন্ট। ঠিক আছে, তারপরে লিখতে হবে পি প্যারাগ্রাফ ট্যাগ, কমা একটা এমটি ওপেনিং এন্ড ক্লোজিং কার্লি ব্রেসেস। তারপরে তোমাকে লিখতে হবে যে আই এম আ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ইনসাইড H2 সিরিজ। যদি এটা তুমি করো তাহলে তুমি লিখতে হবে আই এম আ প্যারাগ্রাফ ইনসাইড H2। বুঝতে পারলে? অথবা যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে এটাকে তুমি বাইরেও বের করে আনতে পারো, এটাকে তুমি বাইরেও বের করে আনতে পারো। কিরম ভাবে, কনস্ট পি ইকুয়ালস টু এটা, আর এখানে তুমি লিখবে পি, সেম সেম আউটপুট পাবে। তাহলে আমাদের কোডের কমপ্লেক্সিটি কিন্তু বেড়ে যাবে। এরকম ভাবে যদি একটা ওয়েবসাইট তোমাকে বানাতে বলি আমি, তাহলে তুমি তো মানে ছেড়েই দেবে, তুমি বলবে যে আমি এই ফিল্ডেই থাকবো না, রাইট? পসিবল না। কিন্তু মনে রাখতে হবে দিস ইজ দ্য গ্রামার, দিস ইজ দ্য গ্রামার। যখন আমি তোমাকে বেবেল শেখাবো তখন দেখবে যে সমস্ত জেএসএক্স এর কোড অ্যাকচুয়াল এরকম রিয়েক্টের কোডেই কনভার্ট হচ্ছে, অ্যাকচুয়াল এরকম রিয়েক্টের কোডেই কনভার্ট হচ্ছে, তারপরে সেটা গিয়ে আমাদের ওয়েবসাইটে দেখাচ্ছে, রাইট? শুধু তাই নয়, রিয়েক্টের কোড কিন্তু আমাদের ব্রাউজার কিন্তু রিয়েক্ট বোঝে না, খুব ভালো করে বুঝতে হবে। এই যে ক্রিয়েট এলিমেন্ট, ক্রিয়েট রুট, এসব কিন্তু বোঝে না আমাদের ব্রাউজার। আমাদের ব্রাউজার কি বোঝে, ডকুমেন্ট বোঝে, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট এটা বোঝে, রাইট? ডকুমেন্ট ডট অ্যাপেন্ড চাইল্ড এগুলো বোঝে, ডকুমেন্টের এপিআই যেগুলো সেগুলো বোঝে, রাইট? তো আলটিমেটলি আমার যে রিয়েক্টের কোড আছে, এই রিয়েক্টের কোড কিন্তু কিসে কনভার্ট হচ্ছে, রিয়েক্টের কোডও কিন্তু আমার নর্মাল এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টে কনভার্ট হচ্ছে। এটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে। আলটিমেটলি এভরিথিং ইজ এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট। যদি তুমি ইন্সপেক্টে যাও, ইন্সপেক্টে গিয়ে এলিমেন্টসে যাও, এলিমেন্টসে গিয়ে তুমি এখানে দেখো, এখানে কিন্তু কোনো ক্রিয়েট এলিমেন্ট তুমি দেখতে পাবে না। এখানে তুমি কি দেখতে পাবে, বডির ভেতরে সিম্পল কোড দেখতে পাবে। কোথায়, এই যে আইডি রুট, রুটের ভেতরে ডিভের ভেতরে হ্যালো ফ্রম H1, H2 এর ভেতরে পি ট্যাগ আই এম প্যারাগ্রাফ ইনসাইড H2। তাহলে এগুলো আসছে কোথা থেকে, এগুলো আসছে রিয়াক্ট থেকে। কিন্তু ব্রাউজার রিয়াক্ট বোঝে না, ব্রাউজার বোঝে অনলি ডকুমেন্ট অ্যান্ড নর্মাল এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট। তো দিস ইজ কনভার্টেড ইনটু নর্মাল এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট। বুঝতে পারলে? দেখো, কোথাও রিয়াক্ট নেই কিন্তু এখানে, এখানে কিন্তু কোথাও রিয়াক্ট নেই। যদি আমি রিয়াক্টে সিডিএনে যাই, এটা কি, এটা তো রিয়াক্টে বানানো, তাই তো? কিন্তু এখানে কিন্তু কোনো রিয়াক্টের কোড নেই, রিয়াক্ট বলে তুমি কিছু দেখতে পাবে না, সব এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দেখতে পাবে। তো আলটিমেটলি একটা বান্ডেল ডাউনলোড হয়, সেই বান্ডেলটার মধ্যে থাকে এইচটিএমএল সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট। ক্লিয়ার টিম? হ্যাঁ। সুশোভন, কোনো কোশ্চেন আছে নাকি অলরেডি তুমি এই জিনিসগুলো জানো? না স্যার, জানি না। কি মানে, বোঝা যাচ্ছে, ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে? হ্যাঁ স্যার। ওকে,
সি দিস ইজ মাই ডকুমেন্ট। মানে এটা আমরা, এটা যদি তোমাকে বলি যে রিয়াক্টে বানাও, তুমি বানাতে পারবে? হ্যাঁ তুমি বানাতে পারবে, তুমি বানাতে পারবে, বাট দ্যাট উড বি ভেরি মাচ হেকটিক, রাইট? তুমি বানাতে পারবে, এটা হচ্ছে ডকুমেন্ট, তার একটা এইচটিএমএল এলিমেন্ট, এইচটিএমএল আছে, তার একটা হেড আছে, একটা টাইটেল আছে, এগুলো তো অলরেডি করাই আছে, তার কিছু টেক্সট আছে। এটা বডির ভেতরে এলিমেন্ট, ডিভ, কন্টেনার, ফার্স্ট ডিভ, এলিমেন্ট, ডিভ, কন্টেনার, ডিভ, সেকেন্ড ডিভ, ঠিক আছে? এটা হচ্ছে এর, দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ আ সিম্পল DOM, virtual DOM. This is a representation of a simple virtual DOM. ঠিক আছে? DOM এর কারেন্ট স্টেট। এবারে স্টেট, হোয়াট ইজ স্টেট? স্টেট মানে কি? আমি বললাম স্টেট মানে হচ্ছে কারেন্ট অবস্থাটা, আমাদের ওয়েবসাইটের কারেন্ট যে অবস্থাটা, ঠিক আছে, দ্যাট ইজ স্টেট। যদি সেখানে কিছু চেঞ্জ আসে, তাহলে ভার্চুয়াল ডম এর কারেন্ট স্টেট আর প্রিভিয়াস স্টেট, এই দুটো স্টেটের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট হবে কিছু একটা। যখনই ডিফারেন্স ক্রিয়েট হবে তখনই কোন প্রসেসটা রিট্রিগার হবে? তখন রিকনসিলিয়েশন প্রসেসটা রিট্রিগার হবে। রিকনসিলিয়েশন প্রসেসের জন্য কোন অ্যালগোরিদম দায়ী? তার জন্য দায়ী হচ্ছে ডিফ অ্যালগোরিদম বা দ্য ডিফিং অ্যালগোরিদম। যদি তোমাদের ডিফিং অ্যালগোরিদম সম্পর্কে পড়তে হয়, তাহলে তোমরা এখানে গিয়ে আরো ডিটেলসে পড়তে পারো। ডিফ অ্যালগোরিদম, ইন রিঅ্যাক্ট জেএস। রিকনসিলিয়েশন, এই যে এইটা যদি তুমি পড়ো, তাহলে রিকনসিলিয়েশনের ব্যাপারে আরো, এই যে ডিফিং অ্যালগোরিদম, ঠিক আছে, দ্য ডিফিং অ্যালগোরিদম। when diffing two trees মানে কোন কোন ট্রিজ বলো দেখি? ট্রিজ মানে কোন কোন ট্রিজ? ভার্চুয়াল আর অ্যাকচুয়াল। ভার্চুয়াল আর অ্যাকচুয়াল, অথবা এটাও বলতে পারো যে ভার্চুয়ালের প্রিভিয়াস স্টেট আর কারেন্ট স্টেট, right? React first compares the two root element, the behavior is different depending on the types of the root element, right? ঠিক আছে, ঠিক আছে, DOM elements of the same type, ঠিক আছে। এই দেখো, ক্লাস নেম বিফোর, ক্লাস নেম আফটার, when comparing two, এটা পড়লে তোমরা বুঝতে পারবে যে ডিটেলসে ভালো করে বুঝতে পারবে। when comparing two React DOM elements of the same type, React looks at the attributes of both, keeps the same underlying DOM node, only updates the changed attributes, for example. কি ভালো দেখো, why React is so fast। তোমাদের যদি ইন্টারভিউতে জিজ্ঞাসা করে, তোমরা এটা বলতে পারবে যে সাপোজ দুটো এইটা হচ্ছে প্রিভিয়াস স্টেটটা, ঠিক আছে, এটা হচ্ছে ডমের, ভার্চুয়াল ডমের প্রিভিয়াস স্টেটটা, আর এটা হচ্ছে কারেন্ট স্টেটটা। এই দুটো বলো তো সেম এলিমেন্ট না ডিফারেন্ট এলিমেন্ট? আমি বলছি ডিফারেন্ট এলিমেন্ট, তার কারণ এই দুটোর ক্লাস নেম ডিফারেন্ট আছে। কিন্তু রিঅ্যাক্ট বলছে যে যেহেতু দুটোই ডিভ, সে কারণে আমি রিকনসিলিয়েশন প্রসেস ট্রিগার করব না, আমি শুধুমাত্র এর ক্লাস নেমটাকে চেঞ্জ করে দেবো, কিপস দ্য সেম আন্ডারলাইন ডম নোড, আমি এর ডম নোডটাকে সেম রাখবো, শুধু অনলি আপডেট দ্য অ্যাট্রিবিউট, চেঞ্জড অ্যাট্রিবিউট। হাউ গুড ইজ দিস? ঠিক আছে, এটা যদি তোমরা ডিটেলসে পড়ো, ঠিক আছে, রিকার্সিং অন চিলড্রেন, ঠিক আছে, আরো ডিটেলস আমি পড়াবো এটা, ঠিক আছে, আর নেক্সট ক্লাসে আমি পড়াবো যে কি আমাদের সবসময় কি অ্যাট্রিবিউট দিতে হবে, ঠিক আছে, ইন অর্ডার টু সলভ দ্য ইস্যু। দেখো ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে recursing on children. By default, when recursion on the children of a DOM node, React just iterates over both the list of the children. Both the lists of the children মানে কোন কোন লিস্টের কথা বলছে? একটা প্রিভিয়াস স্টেটের কথা বলছে, একটা কারেন্ট স্টেটের কথা বলছে, ওকে, at the same time and generates mutation whenever there is a difference. দেখো এখানেও ফার্স্ট আছে, এখানেও সেকেন্ড আছে, এখানেও ফার্স্ট আছে, এখানেও সেকেন্ড আছে, কিন্তু এখানে একটা নতুন এলিমেন্ট অ্যাড হয়েছে, দ্যাট ইজ থার্ড। এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু জিনিসটা যদি এরকম হয় যে ডিউক, ভিলানোভা, কিন্তু ফার্স্টে এখন চলে এসছে কানেকটিকাট, তারপরে ডিউক, তারপরে ভিলানোভা। এবারে রিঅ্যাক্ট কি করবে? নাও দ্য পয়েন্ট ইজ, এবারে রিঅ্যাক্ট কি করবে? এবারে কিন্তু প্রবলেম হবে একটা, এটার ক্ষেত্রে ওয়ার্স পারফরমেন্সটা খারাপ হয়ে যাবে কখন? যখন এরকম একটা সিচুয়েশন হবে যে ডিউক আর ভিলানোভাটা 1 আর 2 এ ছিল, এটা এখন 2 আর 3 এ চলে এসেছে, একে অন্য কিছু একটা, তখন কিন্তু রিকনসিলিয়েশন প্রসেসটা ট্রিগার হয়ে যাবে আবার, এবং টোটাল এই ইউএলটাকেই চেঞ্জ করে দেবে, হুইচ ইজ নট ভেরি গুড পারফরমেন্স ওয়াইজ, দিস ইজ নট ভেরি গুড। সেই কারণে আমাদের সবসময় কি করা উচিত? কি অ্যাট্রিবিউট দেওয়া উচিত, কি অ্যাট্রিবিউট। In order to solve this issue, React supports a key attribute. When children have keys, React uses the key to match the children in the original tree
উইথ চিলড্রেন ইন দ্য সাবসিকুয়েন্ট ট্রি। অরিজিনাল ট্রি মানে ভার্চুয়াল ডম, সাবসিকুয়েন্ট ট্রি মানে অ্যাকচুয়াল ডম, মানে নেক্সট যে স্টেটটায় যাচ্ছি আমরা সেটা। ফর এক্সাম্পল, অ্যাডিং আ কি টু আওয়ার ইনএফিশিয়েন্ট এক্সাম্পল অ্যাবাভ ক্যান মেক দ্য ট্রি কনভার্সন এফিশিয়েন্ট। এই সেম জিনিসটাই যদি আমরা কি অ্যাট্রিবিউট দিতাম, দেখো এখন যদি আমরা 2015, 2016, এখানে 2014 এসছে, কিন্তু 2015 আর 16টা এর পরে চলে এসছে, অর্থাৎ রিয়াক্ট এখন বুঝতে পারছে যে এলিমেন্টটা চেঞ্জ হয়নি, এলিমেন্টটা সেম এলিমেন্ট, যেহেতু দুটোর কি সেম। সেই কারণে সবসময় আমাদের যখন আমরা একটা এলিমেন্টের চাইল্ড এলিমেন্ট নিয়ে কথা বলবো, তখন সবসময় আমাদের কি অ্যাট্রিবিউট দিতে হবে। ভেরি ফেমাস ইন্টারভিউ কোশ্চেন, হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ কি অ্যাট্রিবিউট ইন রিয়াক্ট? তোমরা বুঝিয়ে বলতে পারবে? এখন বুঝিয়ে বলতে পারবে? হ্যাঁ, বলছি মানে যখন আরেকটা এলআই ক্রিয়েট হবে, মানে হ্যাঁ, ধরো হ্যাঁ, কোনো এপিআই দিয়ে বা কোনো কিছু দিয়ে, হ্যাঁ, তখন তখন তোমাকে ডাইনামিক্যালি পুট করতে হবে, তখন তোমাকে ডাইনামিক্যালি কিটা পুট করতে হবে। সাপোজ তুমি বলছো যে যদি এটা তো সাপোজ এখন স্ট্যাটিক্যালি আসছে, রাইট? যদি তুমি ডাইনামিক্যালি কোথাও কোনো এপিআই থেকে এলআই এর আইটেম গুলো আসে, তাহলে তখন কি করবে, রাইট? হ্যাঁ তখন তোমাকে এপিআই টা ডাইনামিক্যালি পুট করতে হবে। যখন যখন কোনো এপিআই থেকে ডেটা আসে, তখন তার সাথে কিছু কি অ্যাট্রিবিউট থাকে, ইউনিক আইডি, ইউনিক আইডি থাকে, ঠিক আছে? তার কিছু না কিছু ইউনিক আইডি থাকে, তো সেই ইউনিক আইডিটাকে তোমাকে অ্যাজ আ কি ইউজ করতে হবে। হ্যাঁ, তখন মানে পুরো ইউএলটা ক্রিয়েট করবে না, যখন মানে যে এলআইটা না, নতুন। হ্যাঁ, তখন তখন আর পুরো ইউএলটা চেঞ্জ হবে না, তখন শুধুমাত্র যে কিটা চেঞ্জ হয়েছে সেই কিটা চেঞ্জ হবে। কিটা রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন ইজ আ হিউজ প্রসেস, রিকনসিলিয়েশন ইজ আ হিউজ প্রসেস, ঠিক আছে? তার জন্য ডিফ অ্যালগোরিদম আছে, ভার্চুয়াল ডম এর কারেন্ট স্টেট প্রিভিয়াস স্টেটের মধ্যে ডিফারেন্স বার করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। যত কম রিকনসিলিয়েশন প্রসেস ট্রিগার করতে পারবে, তত তোমার রিঅ্যাক্টের কোড, রিঅ্যাক্টের অ্যাপ্লিকেশন তত কি হবে, এফিশিয়েন্ট হবে, তত এফিশিয়েন্ট হবে। অলরাইট? হ্যাঁ, ঠিক কখনো আছে। মানে রেন্ডারও হয় না, ব্ল্যাঙ্ক পেজ দিয়ে, হোয়াইট পেজ দিয়ে দেয় কি না দিলে। হ্যাঁ, না, রেন্ডার হবে কিন্তু তোমাকে এরার দেবে, তোমাকে ওয়ার্নিংস দেবে। আমরা দেখাবো, আমি কালকের ক্লাসে যখন করব তখন দেখাবো যে যদি তুমি কি না দাও তাহলে কি দেখাবে, তাহলে ওয়ার্নিংস দেখাবে। হুম। ওকে, দ্যাট ইজ স্টেট, ঠিক আছে? রিকনসিলিয়েশনের ব্যাপারে আমি বললাম, ঠিক আছে? এবারে আজকে আজকে শুধুমাত্র এই হোয়াট ইজ বান্ডলার এটা করাবো, আর নোড ইনস্টল করাবো তোমাদের সিস্টেমে। কালকে থেকে আমি অ্যাকচুয়ালি রিয়েক্টেড বান্ডলার দিয়ে কোড করা শুরু করবো। হোয়াট ইজ আ বান্ডেলার? বান্ডেলার যদি আমি আচ্ছা, বলো দেখি হোয়াট ইজ বান্ডেলার, কেউ বলতে পারবে হোয়াট ইজ বান্ডেলার? বান্ডেলার হচ্ছে যেখানে আমরা আমাদের কোডের এনভায়রনমেন্টটা, আমাদের কোডটা যেখানে লিখতে পারবো, রিয়েক্টের কোডটা যেখানে লিখি, দ্যাট ইজ বান্ডেলার। ঠিক আছে? এই বান্ডেলার আমাদেরকে একটা প্রিডিফাইন্ড স্ট্রাকচার দিয়ে দেবে, একটা প্রিডিফাইন্ড স্ট্রাকচার দিয়ে দেবে। তাছাড়া বান্ডেলার আরো অনেক কিছু করে। বান্ডলার ইন রিয়েক্ট, বান্ডলার ইন রিয়েক্ট, a bundler in React is a tool that combines the application's JavaScript, CSS, images and other assets into optimized bundles. আমি বলেছিলাম না একটা HTML, CSS, JavaScript এর বান্ডেল তৈরি হয়। তো বেসিক্যালি বান্ডেলারের কাজটা হচ্ছে তুমি রিয়াক্টে কোড লেখো, তুমি তোমার যা কোড লেখার সেটা রিয়াক্টে লেখো, তারপরে সেটাকে আমি বান্ডেল আপ করে দেবো কিসে, না HTML, CSS, JavaScript-এ। সাপোজ এটা হচ্ছে তোমার কোড, ঠিক আছে? এখানে তুমি তোমার কোডটা লিখেছো, এখানে তোমার কোডটা তুমি লিখেছো, ঠিক আছে? রিয়াক্টের কোড লিখেছো। রিয়াক্টের কোড কিন্তু আমাদের ব্রাউজার বোঝে না, রিয়েক্টের কোড আমাদের ব্রাউজার বোঝে না। আমরা এখানে একটা কমান্ড দিলাম npm build, আমি বলবো হোয়াট ইজ npm, আমি বলবো npm build। যখন আমি দিলাম, আমাদের টোটাল রিয়েক্টের কোডটা কিসে কনভার্ট হয়ে গেল, একটা html ফাইলে, একটা css ফাইলে আর একটা জাভাস্ক্রিপ্ট ফাইলে। এবার তুমি এই html, css, জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে তুমি যেখানে খুশি হোস্ট করো, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? তো বান্ডেলারের কাজ, মেইন কাজটা হচ্ছে আমাদের আমাদের এই আমরা যে রিয়েক্টের কোড লিখি সেই রিয়েক্টের কোডটাকে বান্ডেল আপ করা। এছাড়াও আমাদের বান্ডেলার আরো অনেক কিছু আহ, আহ, জিনিস প্রোভাইড করে, যেমন কোড মডিউলারাইজেশন। রিয়াক্ট এনকারেজেস ব্রেকিং কোড ইন্টু রিইউজেবল কম্পোনেন্টস। বান্ডেলার ম্যানেজেস দোজ মডিউলার ফাইলস এফিসিয়েন্টলি। পরে পড়বো আমরা যে কম্পোনেন্টস কাকে বলে, ঠিক আছে? রিয়েক্টের কম্পোনেন্ট কাকে বলে, কম্পোনেন্ট গুলো কেন ভেঙে ভেঙে আমাদের লেখা উচিত, যাতে রিইউজেবল কম্পোনেন্ট আমরা ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? সেকেন্ড থিং হচ্ছে পারফরমেন্স অপটিমাইজেশন। স্মলার ফাইল সাইজ এন্ড ফাস্টার লোড টাইমস রেজাল্ট ফ্রম মিনিফিকেশন এন্ড কোড স্প্লিটিং। আমাদের কোডটাকে মিনিফাই করে, আমাদের কোডটাকে কি করে, মিনিফাই করে। আমাদের কোডে এরকম অনেক কিছু লেখা থাকে যেগুলো আমাদের প্রোডাকশনের দরকার নেই, আমাদের কোডে এরকম অনেক কিছু লেখা থাকে যেগুলো আমাদের
প্রোডাকশনে দরকার নেই, যেরকম অনেক কনসোল লগস লেখা থাকে, ঠিক আছে, ডিবাগ করার জন্য অনেক কনসোল লগস লেখে ডেভেলপাররা। তো সেই জিনিসগুলোকে বান্ডেলার কি করে না ডিলিট করে দেয়, সেগুলোকে ডিলিট করে দেয়, ঠিক আছে। আর কি পারফরমেন্স অপটিমাইজেশন, ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট, বান্ডলার হ্যান্ডেলস এক্সটার্নাল লাইব্রেরি অ্যান্ড এনশিওরস কনসিস্টেন্ট ভার্সনস। ভার্সন ভার্সনিং এর জন্য ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট করে বান্ডলার, ঠিক আছে। এগুলো খুব একটা জানার দরকার নেই, এগুলো বেসিক্যালি জাস্ট আমি বলার জন্য বলছি, খুব একটা প্রয়োজন পড়ে না, জাস্ট জেনে রাখবে যে এই যে JSX ট্রান্সফরমেশন কনভার্টস দ্য JSX ইনডেক্স ইনটু প্লেন জাভাস্ক্রিপ্ট দ্যাট ব্রাউজার্স আন্ডারস্ট্যান্ড। ব্রাউজার নর্মাল জাভাস্ক্রিপ্ট বোঝে, JSX বোঝে না। তো যদিও এই JSX ট্রান্সফরমেশনটা বান্ডলার করে না, এটা করে বান্ডেলারের মধ্যে একটা কম্পোনেন্ট থাকে দ্যাট ইজ কল্ড বেবেল। বেবেল এই কাজটা করে। কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে HMR, ঠিক আছে। সাপোর্টস হট মডিউল রিপ্লেসমেন্ট, হট মডিউল রিলোডিংও বলে, ফর রিয়েল টাইম আপডেটস উইদাউট ফুল রিলোডস। ফুল রিলোড না করেও রিয়েল টাইম আপডেট হবে এই HMR এর মাধ্যমে। দিস ইজ নোন এজ HMR। HMR মানে হচ্ছে হট মডিউল রিলোড। এই জিনিসটা কে সাপোর্ট করে? এই জিনিসটা সাপোর্ট করে বান্ডেলার। সেই কারণে আমাদের বান্ডেলার সবসময় ইউজ করা উচিত। এবারে তোমরা বলো, তোমরা কোনো বান্ডেলারের নাম জানো? তোমরা জানো কোনো বান্ডেলারের নাম? আচ্ছা, ক্রিয়েট রিয়েক্ট অ্যাপটা একটা বান্ডেল? না না না, ক্রিসিয়ারে ইজ নট আ বান্ডেলার, ঠিক আছে। পার্সেল ইজ আ বান্ডেলার, পার্সেল ইজ আ বান্ডেলার, হোয়াইট ইজ আ আচ্ছা ভাই, বান্ডেলার, ঠিক আছে। অ্যান্ড দেয়ার ইজ আ থিং কল্ড ওয়েব প্যাক, ওয়েব প্যাক, দিস ইজ আ বান্ডেলার। এই ওয়েব প্যাক, আচ্ছা, CRA, হোয়াট ইজ CRA? ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ। হোয়াট ইজ CRA? ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ ইজ আ টুল, দিস ইজ আ টুল। এই টুলটা ইউজ করে আমরা ফাস্টার র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, মানে র্যাপিডলি আমাদের অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করতে পারি। এই CRA ইজ আ টুল। এই টুলটা কোন বান্ডেলার ইন্টারনালি ইউজ করে? ওয়েব প্যাক। তাহলে ওয়েব প্যাক ইজ দ্য বান্ডেলার, CRA ইজ আ টুল। CRA কে ইন্টারনালি ইউজ করে? ওয়েব প্যাক ইউজ করে। যদিও CRA এখন কিন্তু ডেপ্রিসিয়েটেড। ডু ইউ নো দিস? CRA ইজ ডেপ্রিসিয়েটেড। এখন আর এখন সব CRA, হাইট দিয়ে। হ্যাঁ, CRA ইজ ডেপ্রিসিয়েটেড, ঠিক আছে। সিরিজ CRA ক্রিয়েট ডেপ্রিসিয়েটেড রিয়েক্ট, মানে ওটা কি আগে মানে অনেক পুরনো হয়ে গেছে ওই জন্য? এখন পুরনো হয়ে গেছে, শুধু পুরনো নয়, দেখো এখানে কি লেখা আছে, সানসেটিং ক্রিয়েট রিয়েক্ট অ্যাপ, উই আর ডেপ্রিসিয়েটিং ক্রিয়েট রিয়েক্ট অ্যাপ ফর নিউ অ্যাপস। এই 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 যদি এগুলো পড়ো, আর্টিকেল গুলো পড়ো, তাহলে বুঝতে পারবে। টুডে ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি 2025, লাস্ট ইয়ার এরকম সময় ক্রিয়েট রিয়েক্ট অ্যাপ কিন্তু ডেপ্রিসিয়েটেড। টুডে উই আর ডেপ্রিসিয়েটিং ক্রিয়েট রিয়েক্ট অ্যাপ ফর নিউ অ্যাপস অ্যান্ড এনকারেজিং এক্সিস্টিং অ্যাপস টু মাইগ্রেট টু ফ্রেমওয়ার্ক or to mitigate to build tools like White, Parcel আর RS Build। তো রিয়াক্ট আমাদেরকে রেকমেন্ড করছে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ না ইউজ করার জন্য, হোয়াইট অ্যান্ড পার্সেল ইউজ করার জন্য। ওকে, তো আমরা সে কারণে হোয়াইট অথবা পার্সেলই ইউজ করব। বেসিক্যালি পার্সেল ইউজ করতে জানলে তুমি হোয়াইটও ইউজ করতে জানবে, ঠিক আছে। আমরা পার্সেল ইউজ করে ডেভেলপমেন্ট শিখবো। ক্লিয়ার? তাহলে CRA ইন্টারনালি কোন বান্ডেলারটা ইউজ করছে? ওয়েব প্যাক। আরো এরকম বান্ডেলারের নাম কি? পার্সেল, হোয়াইট। অলরাইট, ঠিক আছে। এবারে সেকেন্ড থিং হচ্ছে npm। ওকে, npm আজকে বলে দেবো। আচ্ছা, npm বলার আগে নোডটা তোমরা ইনস্টল করো। নোড জেএস ডাউনলোড, সিম্পলি যাও নোড জেএস ডাউনলোড, এই ফার্স্টে এখানে যাবে। এখানে কি আমার ম্যাক যেহেতু, সেখানে ম্যাক আসছে, তোমাদের জন্য উইন্ডোজ আসবে। উইন্ডোজের এই উইন্ডোজ ইনস্টলারটাকে ডাউনলোড করবে এবং সেটাকে রান করবে নেক্সট 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 করে, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশনে নোড জেএস ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। তারপরে তোমরা কি করতে পারো, নোড হাইফেন ভি যদি করো, তাহলে 25.4 সামথিং কোন একটা ভার্সন আসবে। এটা কি তোমরা কুইকলি করে নেবে? এখন করে নাও, কুইকলি তোমরা করে নাও, নোডটা ইনস্টল করে নাও, আর তারপরে ভার্সনটা চেক করে জানাও আমাকে ভার্সনটা আসছে নাকি। নোড কি সুশোভন? হোয়াট ইজ নোড? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। নোডটা কি? হোয়াট ইজ নোড? নোড হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট রান টাইম, জাভাস্ক্রিপ্টের রান টাইম। ওকে,
করছো, ইনস্টল করছো তোমরা? হ্যালো? হ্যাঁ দাদা, আমার ইনস্টল আছে। ওকে, বাকিরা বাকিরা ইনস্টল করছো? নোড হাইফেন ভার্সন করো, নোড হাইফেন ভার্সন করো। আমারটাই 22.17.0 দেখাচ্ছে। ওকে, কোনো অসুবিধা নেই। 24.12.0। ওকে, আর কে বাকি আছে? রিতম, রিতম করছো নাকি? শোনা যাচ্ছে না রিতম। এবারে তোমরা একটা সিম্পল অ্যাপ্লিকেশন রান করে দেখাও। তোমরা একটা সিম্পল অ্যাপ্লিকেশন রান করো, ঠিক আছে? স্ক্রিপ্ট ডট জেএস, সাপোজ স্ক্রিপ্ট ডট জেএস লিখেছো, সেখানে স্ক্রিপ্ট ডট জেএস এ যাও, এখানে গিয়ে কনসোল লগ লেখো। দেখো আউটপুট পাচ্ছ নাকি? কনসোল লগ হ্যালো ওয়ার্ল্ড লেখো, হ্যালো ওয়ার্ল্ড, এটাকে সেভ করো। এবারে এখানে সিডি, এই এই এটার ভেতরে যেতে হবে, সিডি রিয়াক্ট ডট জেএস, ঠিক আছে? সিডি রিয়াক্ট জেএস এটার ভেতরে ভেতরে যেতে হবে, তারপর লিখতে হবে নোড স্ক্রিপ্ট ডট জেএস। দেখো আউটপুট পাচ্ছ নাকি? হ্যাঁ স্যার, করেছি। ওকে, দ্যাটস ইট, আজকে ক্লাসে এই অবধি। নেক্সট ক্লাসে আমরা এনপিএম সম্পর্কে পড়বো। এনপিএম পড়ে পার্সেল ইনস্টল করব, পার্সেল ইনস্টল করে আমরা অ্যাকচুয়াল জেএসএক্স লেখা স্টার্ট করব। ফাংশনাল কম্পোনেন্ট দেখবো। আমি দেখে নিই একবার কি কি আছে আমাদের, ডেকটায় কি কি আছে দেখে নিই। এনপিএম, এরপরে নোড মডিউলস কি, প্যাকেজ লক ডট জেসন কি, প্যাকেজ ডট জেসন কি, এগুলো দেখে নেবো। তারপরে সেকেন্ড, পার্সেলকে ডেভ ডিপেন্ডেন্সি করব। তারপরে রিয়াক্ট ইনস্টল করব, ইনস্টল রিয়াক্ট। তারপরে npx পার্সেল index.html করলে সার্ভারটা রান হবে। ওকে, তারপরে স্ক্রিপ্ট ডট জেএস এর ভেতরে আমরা এই সমস্ত ফার্স্ট রিয়াক্ট টাইপ ইউজিং পার্সেল, ব্যাবেল এন্ড পলিফিল কি জিনিস সেটা দেখবো। রিকনসিলিয়েশন, ভার্চুয়াল নাম, এগুলো হয়ে গেছে। ডিফ অ্যালগরিদম, দ্য ইম্পর্টেন্স অফ কি প্রপস এটা আজকে বোঝালাম তোমাদের, হ্যাঁ? দ্য ইম্পর্টেন্স অফ কি প্রপস ইন রিয়াক্ট এলিমেন্টস আজকে বুঝিয়েছি, আরেকবার এটা দেখিয়ে দেবো। আইটেমস ইন রিয়াক্ট এলিমেন্ট, আইটেমস ইন রিয়াক্ট এলিমেন্ট, ওকে। তারপরে কম্পোনেন্টস, ফাংশনাল কম্পোনেন্ট, ক্লাস বেস কম্পোনেন্টস, রিয়াক্ট ফ্র্যাগমেন্টস, আইটেমস, রিউজেবল আইটেমস, export, import export, default export, map filter reduce, বাস। আরো অনেক কিছু আছে যেগুলো এখানে এই ডেকটাই নেই, ঠিক আছে? তো সেগুলো আমরা শিখবো। ওকে, আমি রেকর্ডিংটা স্টপ করছি।